বিয়েবাড়িতে সবসময় বর বধূ বেশে দেখা যায় একজোড়া মানব মানবীকে। তবে আমার বিয়েতে বর বধূ বেশে দাঁড়িয়ে আছে তিনজন, দুজন বধূ বেশে আর একজন বর বেশে। ভরা বিয়ের আসরে বর বেশে দাঁড়িয়ে আছেন আমার ভালোবাসা আহির আহসান শুভ্র, আর তার পাশে বধূ বেশে দাঁড়িয়ে আছে আদ্রিতা আপু। তাদের দেখে যে কেউ নিঃসন্দেহে বলে দিতে পারবে তারা নববিবাহিত দম্পতি। আমার তথাকথিত শ্বশুরমশাই তার ছেলের দিকে এগিয়ে গেলেন। এসবের মানে কি শুভ্র? মানেটা খুবই সহজ। আমি আদ্রিতাকে বিয়ে করেছি। তোর যদি আদ্রিতাকে বিয়ে করার হয় তাহলে মেহেরের সাথে বিয়ের আয়োজন করতে কেন বলেছিলি? আমরা তো তোকে বিয়ের জন্য কোনো প্রকার জোর করিনি। তুই নিজে থেকেই মেহেরের সাথে বিয়ের কথা বলেছিলি। শুভ্র কোনো জবাব না দিয়ে শুধু বাঁকা হাসলেন। এদিকে চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুজলে আমার মুখের মেকআপ ধুয়ে মুছে একাকার। ভারী লেহেঙ্গায় নাজেহাল অবস্থায় ধীর পায়ে হেঁটে শুভ্র সামনে গিয়ে দাঁড়ালাম। আমার ভালোবাসার এই মূল্য দিলেন আপনি শুভ্র? ভালোবাসা মাই ফুড। আমি কোনোদিন বলিনি আমি তোমাকে ভালোবাসি। মানছি আপনি কোনোদিন বলেননি যে আপনি আমায় ভালোবাসেন, কিন্তু আমি তো কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে আপনার সামনে দাঁড়াইনি। বরং আপনি নিজেই আমায় বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। তাহলে আজ যখন আমাদের বিয়ে হওয়ার কথা ছিল আপনি কেন অন্য একজনকে বিয়ে করে এনে আমাদের বিয়েটা ভেঙে দিলেন? আপনার যদি অন্য কাউকে বিয়ে করারই ছিল তাহলে এত সব আয়োজন কেন করলেন? আমি তো কখনোই আপনাদের মাঝে বাধা হয়েছিলাম বলে মনে হয় না। হঠাৎই শুভ্র মুখের ভাবভঙ্গির পরিবর্তন ঘটল। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে বলল, আমি একবারও বলিনি এখানে বিয়ে হবে না। বিয়ে হবে এবং তোমার সাথেই আমার বিয়ে হবে। শুভ্র এমন কথায় আগাগোড়া কিছু না বুঝে আমি তার চোখ বনে গেলাম। এদিকে বিয়েবাড়িতে উপস্থিত সকল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কানাঘুষা শুরু করে দিয়েছে। আমার বাবা মা তোফায়েল আহমেদ ও হাফসা আহমেদ বিষয়টা বুঝতে পেরে সকলকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করলেন। শুভ্র বলা কথাটা বুঝতে আমার কয়েক মিনিট সময় লাগলো। মা, মানে কি বলতে চাইছেন আপনি? আপনার বিয়ে আদ্রিতা আপুর সাথে হয়ে গিয়েছে, তারপরও আপনি কিভাবে এটা বলতে পারেন? আদ্রিতা আপুর উদ্দেশ্যে বললাম, আপু ইনি তোমার সামনে এসব বলছেন অথচ তুমি কিছুই বলছো না। আদ্রিতা আপু নির্বিকার ভঙ্গিতে জবাব দিলেন যেন ওনার এসবে কিছুই যায় আসে না। এখানে আমার কিছুই বলার নেই। শুভ্র ভাই যা বলছেন তাই করো। শুভ্র দুবাই গিয়ে আমার সামনে এলেন। আমার কানের কাছে নিজের মুখ এনে ফিসফিসিয়ে বললেন, বাড়ির বাইরে আমার ভাড়া করা গুন্ডারা দাঁড়িয়ে আছে। আমার এক কথায় তারা এই বিয়ে বাড়িকে শ্মশানে রূপ দেবে। আমার বিশ্বাস নিজের বাবা মা আর ছোট ভাইয়ের প্রতি তোমার যথেষ্ট মায়া আছে। তুমি চাইবে না তাদের কোনো ক্ষতি হোক। আমার কানের কাছ থেকে মুখ সরিয়ে বাকিদের উদ্দেশ্যে বললেন, কি হলো? কাজী সাহেবকে ডাকুন, এখনই আমাদের বিয়ে পড়ানো হবে। শুভ্র এমন কথায় আমার বাবা তেতিয়ে উঠলেন। একজন বিবাহিত ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না। শ্বশুর মশাই, ভুলে যাবেন না 2 দিন আগে আপনি আমার বাবার কাছ থেকে 1.5 কোটি টাকা নিয়েছেন। শুভ্র কথা আমার বোধগম্য হলো না। আর শুভ্র কথায় বাবার মুখখানা চুপছে কেন গেল তাও বুঝলাম না। বাবা, উনি কোন টাকার কথা বলছেন? বাবার নীরবতায় আমার যা বোঝার আমি বুঝে গিয়েছি। ছি বাবা, তোমরা রীতিমতো বিয়ের নামে টাকার বিনিময়ে আমায় তাদের কাছে বিক্রি করে দিয়েছ। আবছা আলোয় আলোকিত একটা ঘরের দেয়ালে পাশাপাশি দুটো ফটো ফ্রেম ঝুলছে। একটি শুভ্র, অপরটি মেহেরের। ফটো ফ্রেম দুটির সামনে চোখে মুখে কাঠিন্য ভাব নিয়ে দাঁড়িয়ে আছে এক যুবক। জানিস শুভ্র, তোকে দেখলে আমার হিংসে হয়। না চাইতেও সব পেয়ে যাস তুই। আর আমাকে দেখ, এত চেষ্টার পরেও কিছুই পেলাম না। তবে এতদিনে নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। যথাসম্ভব তোর থেকে নিজের হিংস্রতা লুকিয়ে এসেছি। কিন্তু এবার তুই আমার ময়না পাখির দিকে চোখ দিয়েছিস। মেহের শুধু আমার। কেড়ে নেব আমি ওকে তোর থেকে। অনিচ্ছা সত্ত্বেও শুভ্র সাথে আমার বিয়ে হয়ে গেল।
শুভ্র আমাকে তাদের বাড়ি নিয়ে এলেন। আমার শাশুড়ি মা আমায় দেখেও না দেখার ভান করে আদ্রিতা বরণ করে ঘরে তুলে নিলেন। বাড়িতে ঢুকে এক পলক অভ্র দেখা পেলাম। অভ্র শুভ্র ভাইয়ার একসময় আমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু সে আমাদের বন্ধুত্বকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল। তবে তা হয়ে ওঠেনি, কারণ আমার হৃদয় জুড়ে যে শুভ্র বসবাস। অভ্র আমার দিকে তাচ্ছিল্যের হাসি দিয়ে প্রস্থান করল। শুভ্র ছোট বোন আফিয়া আর কয়েকজন কাজী নামায় ফুলে সজ্জিত একটা রুমে রেখে গেল। এটা নাকি শুভ্র ঘর। কিছুক্ষণ বাদে শুভ্র ঘরে এলেন। তার সাথে এলো আদ্রিতা আপু। তুমি এখানে কি করছো? এটা আমার আর আদ্রিতার বেডরুম। এখানে আমরা কোনো তৃতীয় ব্যক্তিকে এলাও করব না। কথাটুকু শেষ করেই তিনি আমার হাত ধরে টেনে পাশের রুমটায় নিয়ে গেলেন। আমার স্ত্রীর জায়গা নেয়ার চেষ্টা করো না, সেই যোগ্যতা তোমার নেই। আজ থেকে এই ঘরেই থাকবে। বলেই তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি টুকরে কেঁদে উঠলাম। কি থেকে কি হয়ে গেল কিছুই মাথায় আসছে না। শুভ্র হঠাৎ করে এভাবে বদলে কেন গেলেন? কাল অবধিও তিনি আমার সাথে স্বাভাবিক ছিলেন। নিজের ভালোবাসাকে অন্যের সাথে কিভাবে সহ্য করব আমি? কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছি ঠিক জানা নেই। সকালে ঘুম ভাঙল শাশুড়ি মায়ের ঝাঁঝালো কণ্ঠস্বর শুনে। পরে পরে ঘুমানোর জন্য তোমাকে এ বাড়িতে আনা হয়নি। যাও গিয়ে সকলের জন্য সকালের খাবার বানাও। আর শোনো, আজ থেকে সংসারের সব কাজ তুমি করবে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রান্নাঘরে ছুটলাম। কোন রকমে রান্না শেষ করে ডাইনিং টেবিলে সাজিয়ে দিলাম। জগে পানি ভরে নিয়ে এসে দেখি সকলে খেতে বসে গিয়েছে। শুভ্র নিজ হাতে আদ্রিতা আপুকে খাইয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে মনে হচ্ছে কেউ যেন আমার বুকের বা পাশায় হাতুড়ি পেটা করছে। হাত পা কেমন যেন অবশ হয়ে আসছে। জগটা টেবিলে রেখে এলোমেলো পা ফেলে আবার রান্নাঘরে এলাম। আমার চাপা কান্নার সাক্ষী হয়ে রইল এই ঘরটা। কষ্ট হচ্ছে বুঝি? হঠাৎ শুভ্র কথায় আমি চমকে পেছনে ফিরে তাকালাম। তার ঠোঁটে সেই মণিমুগ্ধকর হাসি যার প্রেমে আমি বারবার পড়েছি। ভাঙা ভাঙা গলায় তার উদ্দেশ্যে বললাম, কেন করছেন এমন? তিনি আমার কোমর ধরে টেনে আমায় নিজের কাছে নিয়ে এলেন। আমার মুখের একদম কাছে নিজের মুখ এনে নিচু স্বরে বললেন, যদি বলি ভালোবাসি, তাহলে আদ্রিতা আপুকে কেন বিয়ে করেছেন? শুভ্র আমায় ছেড়ে দিয়ে দুপা পিছিয়ে গেলেন। চোয়াল শক্ত করে বললেন, সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। ভুলেও আমার স্ত্রী হওয়ার চেষ্টা করো না, নইলে এর ফল খুব খারাপ হবে। শুভ্র হনহনিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। তিনি যেতে না যেতেই আগমন ঘটল আমার শাশুড়ি মা। একবেলার রান্না করেই কি দম ফুরিয়ে গেল তোমার? দুপুরের রান্না কে করবে শুনি? ঘর দুয়ারের কি অবস্থা হয়েছে? এগুলোকে পরিষ্কার করবে। শাশুড়ি মার একটার পর একটা হুকুম পালন করে অবশেষে সব কাজকর্ম থেকে মুক্তি পেলাম রাত 10টা 30টায়। এর মাঝে আদ্রিতা আপু এসেছিল আমায় সাহায্য করতে, কিন্তু মা তাকে কোনো কাজেই হাত লাগাতে দেয়নি। আমার জন্য নির্ধারিত ঘরটায় যেতে হলে সিঁড়ি বেয়ে উঠে শুভ্র ঘরেও সামনে দিয়ে যেতে হয়। শুভ্র ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম আদ্রিতা আপু বাইরে দাঁড়িয়ে আছে। আমাকে হয়তো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগেই শুভ্র ডাক পড়ল। আদ্রিতা আপু ঘরে চলে গেল। আর শুভ্র আমার মুখের সামনে ঠাস করে ঘরের দরজা লাগিয়ে দিলেন। আমি সেখানে ঠায় দাঁড়িয়ে রইলাম। ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখার যন্ত্রণা সহ্য করার মতো নয়। ভালোবাসা কেন এত পীড়াদায়ক? শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি স্যারের বলা কথার যথার্থতা আমি টের পেয়েছি। আসলেই কাউকে ভালোবাসতে হলে এক বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা থাকতে হবে। না, এভাবে আর চলতে দেয়া যায় না। শুভ্র জীবনে হয় আমি থাকবো, নয়তো আদ্রিতা আপু। কিন্তু তার আগে শুভ্র কেন আমায় বিয়ে করলেন জানতে হবে। আর আদ্রিতা আপুকেই বা হঠাৎ বিয়ে কেন করলেন? এমন তো নয় যে তাদের ভেতর কোনো সম্পর্ক ছিল।
তাহলে কেন তিনি আপুকে বিয়ে করলেন? সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠে পড়লাম। সংসারের সব কাজের দায়িত্ব যে আমার উপর। আজ ভার্সিটিও আছে, তাই আগে আগে উঠে সব কাজ শেষ করে ভার্সিটির জন্য রেডি হয়ে নিলাম। রেডি হয়ে ঘর থেকে বেরোতে দেখলাম শুভ্র আর আদ্রিতা আপু বেরোলেন। একেই হয়তো বলে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। কারো চুল বেয়ে জল গড়িয়ে পড়ছে আর কারো গাল বেয়ে। পার্থক্য একটাই, চুল বেয়ে গড়িয়ে পড়া পানিটা সাধারণ পানি, আর গাল বেয়ে গড়িয়ে পড়া পানিটা নোনা জল। খাওয়ার সময় শুভ্র একবার আমার দিকে আর চোখে তাকিয়ে বললেন, ভার্সিটি যেতে হলে আমাদের সাথে যেও। এরই মাঝে নাতে দিয়ে উঠলেন, এখন আবার কিসের পড়াশোনা? ও ভার্সিটি গেলে বাড়ির সব কাজ কে করবে শুনি? তুই বরং আদ্রিতাকে নিয়ে যা। শায়লা বেগমের কথায় শুভ্র বাবা আরেফিন সাহেব চোখ গরম করে বললেন, বাড়ির কাজ করার জন্য কম মানুষ রাখা হয়নি। মেহের কাজ না করলেও কোনো কাজ থেমে থাকবে না। আদ্রিতা যখন ভার্সিটি যাচ্ছে তাহলে মেহের কেন যেতে পারবে না? শায়লা বেগমের মুখ চুপছে গেল। ভার্সিটির উদ্দেশ্যে বেরোতে যাচ্ছিলাম, সেই সময় বাবার ডাক শুনে পেছনে ফিরলাম। মেহের, ইমা ছেলের কথায় কিছু মনে করো না মা। শুভ্র তোমার সাথে এমন কেন করছে আমি জানি না, কিন্তু দেখো মা, তুমি একদিন খুব সুখী হবে। মাথায় হাত বুলিয়ে দিয়ে বাবা আমায় বিদায় জানালেন। গাড়ির পেছনের সিটে শুভ্র আর আপু বসেছেন, আর আমি ড্রাইভারের পাশের সিটটায়। শুভ্র আপুর হাত শক্ত করে ধরে রেখেছেন। আড়ালে নিজের চোখের জল মুছে নিলাম। শুভ্র আমাদের ভার্সিটির প্রফেসর, আর আদ্রিতা আপু আমাদের ভার্সিটিতেই পড়ে। সেই সূত্রেই তার সাথে পরিচয়। আদ্রিতা আপু অনার্স 4th ইয়ারে আর আমি অনার্স 2nd ইয়ারে। লাইব্রেরির দিকে যাচ্ছিলাম একটা বই নিতে। সেই সময় আদ্রিতা আপু লাইব্রেরি থেকে বের হচ্ছিল। আমরা দুজন একে অপরকে খেয়াল করিনি বিধায় ধাক্কা লেগে আপুর হাতে থাকা দুটো বই পড়ে যায়। আমি বইগুলো তুলে আপুর হাতে দিলাম। সরি আপু, আসলে খেয়াল করিনি। আরে ঠিক আছে, ব্যাপার না। লাইব্রেরি শুভ্র উপস্থিত ছিলেন। তিনি চোখ মুখ শক্ত করে আমাদের দিকে এগিয়ে এলেন। তোমার সাহস কি করে হলো আমার ওয়াইফকে ধাক্কা দেয়া? ভুলে লেগে গিয়েছে? ভুলে লেগে গিয়েছে নাকি আদ্রিতাকে দেখে তোমার হিংসে হচ্ছে তাই ওকে কষ্ট দিতে চাইছো? দেখুন শুভ্র, আমি ইচ্ছে করে কিছু করিনি, ভুলবশত ধাক্কা লেগে গিয়েছে। ওয়েট ওয়েট, কি বললে? শুভ্র, রাইট। নিজের প্রফেসরকে সম্মান দিতেও জানো না দেখছি। কল মি স্যার। আর আজকের জন্য তো তোমাকে শাস্তি পেতেই হবে। সেখানে উপস্থিত সবাই আমাদের দিকে তাকিয়ে হাসি তামাশা করছে। শুভ্র আমার হাত ধরে টেনে মাঠের মাঝখানে নিয়ে গেলেন। আজ পুরো দিন এখানে কান ধরে দাঁড়িয়ে থাকবে। আমি ছলছল চোখে শুভ্র দিকে তাকালাম। সামান্য ধাক্কা লাগার কারণে তিনি এতগুলো মানুষের সামনে আমায় এভাবে অপমান করছেন। কি হলো যা বলছি করো। স্টপ ইট ভাইয়া। অলরেডি অনেক তামাশা করে ফেলেছো। ভুলে যেও না, ভার্সিটি ক্যাম্পাসের ভেতর তুমি শুধুই একজন প্রফেসর, কারো হাজবেন্ড নও। তুমি সামান্য কারণে একজন স্টুডেন্টকে এভাবে সকলের সামনে অপমান করতে পারো না। একজন শিক্ষকের কাজে এটা শোভা পায় না। সকলের মনোযোগ অভ্র দিকে চলে গেল। অভ্র, তুই আমাদের ভেতর আসিস না। এসবের থেকে দূরে থাক। তুমি আমার ভাই। তুমি কোনো ভুল করলে আমি অবশ্যই তা ধরিয়ে দেব। আর আজ তুমি ভুল করছো। তার উপর মেহের আমার বন্ধু হয়। ওর সাথে অন্যায় হতে দেখলে আমি অবশ্যই তার প্রতিবাদ করব। অভ্র আমার হাত টেনে সেখান থেকে নিয়ে আসে। আদ্রিতা শুভ্র সামনে গিয়ে দাঁড়ালো। শুভ্র নিজের রাগ নিয়ন্ত্রণ করতে জোরে জোরে শ্বাস নিচ্ছে। শুভ্র ভাই, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আপনি মেহেরের সাথে এমন কেন করছেন? মেহেরকে এবার সত্যিটা জানিয়ে দিন।
অভ্র ভার্সিটির গেটের সামনে এসে ঝাড়ি মেরে আমার হাত ছেড়ে দিল। দেখলি তো ওই লোকটা তোর ভালোবাসার কি প্রতিদান দিল। এখনো সময় আছে মেহের, ফিরে আয়। অভ্র, আমি শুধু একজনকেই ভালোবাসি, আর সেটা শুভ্র। শুভ্র আমার সাথে কেন এমন করছেন আমি জানি না, কিন্তু এতে তার প্রতি আমার ভালোবাসা বিন্দুমাত্রও কমেনি। তার সুখের জন্য দরকার পড়লে তার জীবন থেকে চলে যেতেও রাজি আছি। তবে আমার হৃদয়ে দ্বিতীয় কারো প্রবেশ ঘটবে না। আমার হৃদয়ে শুধুমাত্র শুভ্রই আছেন, আর শুভ্রই থাকবেন। তাই বলছি, আমার থেকে কোনো রকম প্রত্যাশা রাখিস না। নিজের জীবনটাকে অন্য কারো সাথে গুছিয়ে নে। বাড়িতে ঢুকতে না ঢুকতেই কেউ একজন আমাকে জড়িয়ে ধরে। আমি ধাক্কা দিয়ে মেয়েটাকে আমার কাছ থেকে সরিয়ে দিলাম। মেয়েটাকে দেখে আমার চোখ মুখ কুঁচকে এলো। তবু ভদ্রতার খাতিরে নিমিষেই আবার মুখে হাসি ফিরিয়ে আনলাম। মেয়েটা আমার চাচাতো বোন তাহিয়া। তাহিয়া আপু মেডিকেল স্টুডেন্ট। আমাদের বিয়ের সময় তার পরীক্ষা চলছিল, তাই আসতে পারেনি। এখন এসেছে আমার আর আমার হাজবেন্ডের সাথে দেখা করতে। তাহিয়া আপুর গিয়ে পড়া স্বভাব আর ছেলেদের সাথে চিপকে থাকার স্বভাবটার জন্য আমি তাকে মোটেই পছন্দ করি না। নিজের রুমে বসে আনমনে তাহিয়া আপুর বলে যাওয়া কথাগুলো ভাবছি। একটা কথা কি জানিস, তোর আর ওই আদ্রিতা নামে মেয়েটির মধ্যে চেহারা, কথাবার্তা, আচার আচরণে অনেক মিল আছে। একদম কার্বন কপি। যে কেউ তোদের আপন বোন মনে করতে পারে। আর মেহের, তুই শুধু শুধু মন খারাপ করছিস। শুভ্র বাবার কি পরিমাণ টাকা সম্পত্তি আছে তার কোনো ধারণা আছে তোর? এগুলো একসময় তোরাই পাবি। আর এর জন্য যদি একটা দুটো সতীনের ঘর করতে হয়, তাতে কি এমন যায় আসে? এমন কোনো অফার পেলে আমি তো এক পায়ে খাড়া। তার উপর তুই আর আদ্রিতা একই স্বভাবের মানুষ। তোর ভাগ্য অনেক ভালো রে। ভাগ্য না কি চাই? নিজের ভালোবাসাকে প্রতিনিয়ত অন্য কারোর সাথে দেখাকে কি ভাগ্য বলে? আমার ভাবনার মাঝে আদ্রিতা আপু আমার ঘরে এলো। মেহের, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ হ্যাঁ, বলো। আদ্রিতা আপু কিছু বলতে নিলেই শুভ্র ঘরে আসেন। আদ্রিতা, তুমি এখানে কি করছো? আমাদের সবে সবে বিয়ে হয়েছে। তোমার পুরো সময় এখন আমাকে দেয়ার কথা। বলেই তিনি আপুর হাত ধরে টেনে নিয়ে চলে গেলেন। এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করা ছাড়া আমার আর কিছুই করার নেই। এই দৃশ্য অভ্র নজর এড়ালো না। অভ্র আমার ঘরের দরজার সামনে এলো। বাস্তবতা তোর সামনেই আছে মেহের। এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি। নিজের সুখের কথাটাও একবার ভাব। আমার সুখ আর শুভ্র একই যোগসূত্রে আবদ্ধ। আজ ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান। বাড়ির সব কাজ সেরে একটা শাড়ি গায়ে জড়িয়ে বেরিয়ে পড়লাম। শুভ্র ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় আদ্রিতা আপুর কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়ালাম। আপু কারোর সাথে ফোনে কথা বলছে। তুমি কবে আসবে বলো তো? তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না, জানো না? তার উপর শুভ্র ভাই এবার বেশ বাড়াবাড়ি শুরু করেছেন। তুমি তাড়াতাড়ি এসে আমাকে এখান থেকে নিয়ে যাও। এই নাটক আমার আর ভালো লাগছে না। আদ্রিতা আপুর কোনো কথাই আমার বোধগম্য হলো না। সে কার সাথে এভাবে কথা বলছে? কোন নাটকের কথা বললো আদ্রিতা আপু? আপু কি কোনোভাবে শুভ্রকে ঠকাচ্ছে? এ নিয়ে আমার শুভ্রর সাথে কথা বলতেই হবে। ভার্সিটির বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আছি। সন্ধ্যা নেমেছে। ঠিক সন্ধ্যা নয়, সন্ধ্যার কোটা ছাড়িয়ে রাত নেমেছে ধরণীতে। চুপচাপ দাঁড়িয়ে আকাশের তারাদের মিটিমিটি খেলা দেখছি। শুভ্র আর আদ্রিতা আপুকে একসাথে দেখতে দেখতে এবার আমি ক্লান্ত। প্রতিদিনকার মতো আজও শুভ্র আর আদ্রিতা আপু ম্যাগনেটের মতো চিপকে আছে। দম বন্ধ হয়ে আসছিল, তাই ছাদে এলাম। কিন্তু এখন মনে হচ্ছে এসে ভুল হয়ে গেল। ভুটুট যদি ঘাড়ে চেপে বসে তাহলে কি করব? মেহের। কে? কারো আওয়াজ পেয়ে প্রচন্ড রকম ভয় লাফিয়ে পেছনে ফিরে তাকালাম। একে তো ভয়, তার উপর অভ্রকে নিজের এত কাছে দেখে আমি নিজের ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিলাম।
অভ্র চটজলদি আমায় সামলে নিল। শাড়ির আঁচল কিছুটা সরে গিয়ে অভ্র হাত চলে যায় আমার কোমরে। ঘটনার আকস্মিকতায় আমি আর অভ্র একে অপরের দিকে ড্যাবাডাব করে তাকিয়ে আছি। শুভ্র হঠাৎ একটা আওয়াজ পেয়ে আমাদের ধ্যান ভাঙে। অভ্র আমায় ছেড়ে দেয়। শব্দের উৎস খুঁজতে গিয়ে আমাদের চোখ যায় রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে থাকা শুভ্র দিকে। শুভ্র চোখ দেখে আমি আটকে উঠলাম। শুভ্র কিছু না বলে বড় বড় পা ফেলে সেখান থেকে চলে গেলেন। না জানি তিনি কি দেখলেন আর কি ভেবে বসলেন। অভ্র উদ্দেশ্যে বললাম, তুই এখানে কেন? কোনো দরকার ছিল? তেমন কিছু না। তোকে এখানে একা দাঁড়িয়ে থাকতে দেখলাম, তাই ভাবলাম তোর কাছে যাই। তুই তো অন্ধকারে ভয় পাস। তাচ্ছিল্যের সুরে হাসলাম। যা কেউ একজন অন্তত জানে আমি কিসে ভয় পাই, কিসে পাই না। মেহের। হ্যাঁ বল। না কিছু না। অভ্র না বলা কথাগুলো কি তা আমি ভালো করেই জানি, কিন্তু আমার যে কিছুই করার নেই। অভ্র, আমি জানি তোর আমার প্রতি অনুভূতিগুলো কিসের। তোকে আমার দিকটাও ভাবতে হবে। যদি ধরেও নেই আমি তোর কাছে ফিরে গেলাম, তাহলে কি আমরা সুখী হতে পারবো? একটু ভেবে দেখ। না অভ্র, আমরা সুখী হতে পারবো না। সম্পর্কের মাঝে একটা শূন্যতা থেকেই যাবে। অভ্র মুচকি হাসল। আমি জানি মেহের, আমার ভাগ্যে তুই নেই। তোর প্রতি আমার ভালোবাসাটা না হয় একতরফায় থাক। ভার্সিটি থেকে বেরিয়ে শুভ্র আর আদ্রিতা আপুকে কোথাও পেলাম না। গাড়িটাও নেই। তারা কি আমাকে ফেলে চলে গেল? আশেপাশে আরেকবার চোখ বুলিয়ে একটা রিক্সা নিলাম। ঘরে ঢুকে লাইট জ্বালালাম। লাইট জ্বালিয়ে সামনের মানুষটাকে দেখে ভূত দেখার মতো চমকে গেলাম। সোফায় শুভ্র বসে আছেন। আশ্চর্যের বিষয় হলো তার হাতে জ্বলন্ত সিগারেট। আমি এর আগে কখনো তাকে সিগারেট ধরতেও দেখিনি। তাকে দেখে তার মাথায় কি চলছে কিছুই বুঝতে পারছি না। ধীর পায়ে এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়ালাম। তিনি ফট করে আমার হাত ধরে হেঁচকাটার দিয়ে আমায় তার কোলে বসালেন। কি হলো কিছুই বুঝলাম না। ফ্যাল ফ্যাল করে তার চোখের দিকে তাকিয়ে আছি। তিনি হুট করে আমার কোমরের দিকে শাড়ির অংশটা সরিয়ে আমার কোমরে জ্বলন্ত সিগারেটটা চেপে ধরলেন। আমি তার কাঁধ খামচে ধরলাম। ব্যথায় কুকিয়ে উঠলাম। কি করছেন শুভ্র? প্লিজ ছাড়ুন। শুভ্র আমার কথা কানে নিলেন না। নিজের হাতের বাঁধন আরো শক্ত করলেন। নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করেও তার শক্তির সাথে পেরে উঠলাম না। প্রথম সিগারেট শেষ হলে আরেকটা সিগারেট জ্বালিয়ে আমার কোমরে চেপে ধরলেন। দাঁতে দাঁত চেপে বললেন, এখানেই স্পর্শ করেছিল না অভ্র? পূর্ণ অধিকার থাকা সত্ত্বেও তোমায় কোনোদিন ছুঁয়ে পর্যন্ত দেখিনি। তাহলে ওর সাহস কি করে হলো তোমাকে স্পর্শ করার? কি হলো বলো? চুপ রোকে আছো কেন? শুধুমাত্র ও আমার নিজের ভাই বলে জানে মারিনি। কিন্তু তুমি তুমি কিভাবে একজন পরপুরুষকে নিজের শরীর স্পর্শ করতে দিলে? এর শাস্তি আজ আমি তোমায় দেব। একটার পর একটা জ্বলন্ত সিগারেট তিনি আমার কোমরে চেপে ধরতে লাগলেন। ব্যথা সহ্য করতে না পেরে একসময় জ্ঞান হারাই। মেহেরের হাস্যোজ্জ্বল একটা ছবি হাতে নিয়ে বসে আছে যুবকটি। তার চোখে মুখে কুটিলতা। খুব কষ্ট দেয় শুভ্র তোমায়, তাই না? শুভ্রকে ভালোবাসার জন্য শাস্তি তো তোমায় পেতেই হবে ময়না পাখি। শাস্তিটা না হয় শুভ্র দ্বারাই তোমাকে দিলাম। চিন্তা করো না, তোমার শাস্তির পাল্লা পূর্ণ হলে আমি তোমায় শুভ্র থেকে ছিনিয়ে নিয়ে আসব। শুভ্র মেহেরকে বিছানায় শুয়ে দেয়। মেহেরের ঘুমন্ত চেহারার দিকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে মেহেরের কপালে ঠোঁট ছোঁয়ায়। তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু মেহেরের গালে টুপ করে পড়ে। মেহের একটু নড়েচড়ে ওঠে। শুভ্র একবার মেহেরের মুখের দিকে তাকায়, আরেকবার তার কোমরের পুড়ে যাওয়া অংশের দিকে। আমি তোমায় এতটা কষ্ট দিতে চাইনি মেহের। সকালবেলা ঘুম ভাঙলে নিজেকে শুভ্র বাহুডোরে আবদ্ধ অবস্থায় আবিষ্কার করলাম। চুপচাপ সেভাবেই শুয়ে থেকে তার দিকে তাকিয়ে আছি।
তাকে নিজের এতটা কাছে দেখার সুযোগ আবার কবে পাবো কে জানে। এই ঘুমন্ত শান্ত মানুষটাই জাগ্রত অবস্থায় কতটা ভয়ঙ্কর হতে পারে তা কাল রাতেই টের পেয়েছি। আর কত, শুভ্র, এবার না হয় আমায় একটু ভালোবাসুন। এই বিষাদময় প্রহরের এবার না হয় অবসান ঘটুক। শুভ্র ওই কটু নড়েচড়ে উঠলেন। কিছুক্ষণ বাদেই হয়তো তার ঘুম ভাঙবে। ঘুম থেকে উঠে আমাদের এভাবে দেখে না জানি আমার উপরেই দোষ চাপিয়ে দেন কিনা। আস্তে করে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি শুভ্র দাঁড়িয়ে আছেন। শান্ত গলায় বলেন, ঘরে বসে রেস্ট নাও, খাবার ঘরে পাঠিয়ে দিচ্ছি, খবরদার ঘরের বাইরে এক পাও রাখবে না। বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। তিনি যাওয়ার কিছুক্ষণ বাদে অভ্র আমার ঘরের দরজায় নক করল। ভেতরে আসবো? হ্যাঁ আয়। আমি ধীর পায়ে ওর দিকে এগিয়ে গেলাম। কিছুক্ষণ নীরবতা পালন করে অভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, কালকের ঘটনার জন্য ভাইয়া তোর সাথে কি কি করতে পারে তার ধারণা আমার আছে মেহের। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। বলার মতো কিছু খুঁজে পেলাম না। আমায় ক্ষমা করে দিস। তো তুই কেন ক্ষমা চাইছিস? এখানে তোর কোনো দোষ নেই। হয়তো আছে। অভ্র কিছুক্ষণ চুপ থেকে আবার বলতে শুরু করে, আগামীকাল আমি লন্ডনে চলে যাচ্ছি। সেখানেই পড়াশোনা করব, সেটেল হব। শুভ্র ভাইয়ার সাথে ভালো থাকিস। অভ্র এমন কথায় আমি অনেকটাই অবাক। মেহের, আমার হৃদয়ের দরজা তোর জন্য সব সময় খোলা থাকবে। বলেই অভ্র আমায় জড়িয়ে ধরল। 2 সেকেন্ড জড়িয়ে রেখে আমায় ছেড়ে দিয়ে হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘটনার আকস্মিকতায় আমি কি প্রতিক্রিয়া দেখাবো তাও বুঝতে পারলাম না। পরের দিন যথাসময়ে ভার্সিটির জন্য রেডি হলাম। আজ শুভ্র কিছু কাজে ঢাকার বাইরে গিয়েছেন। আদ্রিতা আপা একটা গাড়ি নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেছে। বাড়িতে আপাতত আর একটাও গাড়ি নেই। একটা রিক্সা ভাড়া করে তাতে চড়ে বসলাম। কিছু দূর যাওয়ার পর রোজকার স্বাভাবিক অবস্থা, জ্যামে আটকা পড়লাম। কান হর্নের আওয়াজে কান শেষ হয়ে যাচ্ছে। এই অস্বস্তিকর পরিস্থিতিতে আবার আরেক অস্বস্তিকর দৃশ্য চোখে পড়ল। সামনের একটা রেস্টুরেন্টের বাইরে আদ্রিতা আপু দাঁড়িয়ে আছে। একজন লোক এসে তাকে জড়িয়ে ধরে আর সেও হাসি মুখে লোকটাকে জড়িয়ে ধরে। নিজের অবাক হওয়াকে ধাক্কা মেরে রিক্সা থেকে দূরে ফেলে দিয়ে দ্রুত ব্যাগ থেকে মোবাইলটা বের করলাম। ঝটপট কয়েকটা ছবি তুলে নিলাম। আদ্রিতা আপু আর লোকটি রেস্টুরেন্টের ভেতরে চলে গেল। লোকটা মাস্ক পরে থাকায় তার চেহারা দেখতে পেলাম না। অবশ্য তাতে আমার খুব বেশি কিছু যায় আসে না। শুভ্রকে দেখানোর জন্য এটুকুই যথেষ্ট। শুভ্র রাত 10:30-এর দিকে বাড়ি ফিরলেন। আমি ঝটপট ফোনটা নিয়ে তার ঘরে ছুটলাম। পুরো ঘর ফাঁকা, বাথরুম থেকে শাওয়ারেও পানি পড়ার আওয়াজ আসছে। শুভ্র বোধ হয় শাওয়ার নিচ্ছেন। আদ্রিতা আপু এখন এ ঘরে নেই। এই সুযোগে আজ শুভ্র কাছ থেকে আমার সব প্রশ্নের উত্তর নিতে হবে। খট আওয়াজ করে বাথরুমের দরজা খুলে গেল। শুভ্র শুধু একটা ট্রাউজার পরে হাতে টাওয়েল নিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে এলেন। আমি শুকনো ঢোক গিললাম। মুহূর্তেই আমার কান থেকে গরম ধোঁয়া বেরোতে লাগলো। পরে এসে কথা বলবো ভেবে পেছনে ফিরে 2 কদম পা বাড়িয়ে আবার থামলাম। সে তো আমার স্বামী। তাকে এই অবস্থায় দেখলে কি এমন ক্ষতি হবে শুনি? যা বলতে এসেছি বলেই ফেলি। শুভ্র সামনে গিয়ে দাঁড়ালাম। শুভ্র, আজ আপনাকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। আপনার আজ আদ্রিতা আপুর মধ্যে কি চলছে? আপনাদের মাঝে কোনো সম্পর্ক আদৌ আছে কিনা তা নিয়েও আমার এখন সন্দেহ হচ্ছে। কেন সন্দেহ হচ্ছে? কারণ হলো এই ছবিগুলো। শুভ্র হাতে ফোনটা ধরিয়ে দিলাম। শুভ্র এক পলক ছবির দিকে তাকিয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে মারলেন। এক পা করে আমার দিকে এগোতে লাগলেন। তার হাব ভাব আমার ঠিক সুবিধে লাগছে না। আমি ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলাম।
আপনি আমার দিকে এভাবে এগুচ্ছেন কেন? বলতে বলতে আমি দেয়ালের সাথে ঠেকে গেলাম। শুভ্র নিজের দুই হাত আমার দুই দিকে দেয়ালে রেখে আমার পালানোর রাস্তা বন্ধ করে দিলেন। আদিদাকে আমার চোখে খারাপ প্রমাণ করতে চাইছো কেন? আমার স্ত্রী হতে চাইছো বুঝি? স্ত্রীর অধিকার চাইছো? বেশ, আজ তোমার স্ত্রীর অধিকার দেব। বলেই তিনি আমার গলায় মুখ গুজলেন। নিজের সর্বশক্তি দিয়ে তাকে ধাক্কাতে থাকলেও তাকে এক চুল পরিমাণও সরাতে পারলাম না। কিছুক্ষণ বাদে তিনি নিজে থেকেই আমায় ছেড়ে দিলেন। তোমার ওপর আমার সম্পূর্ণ অধিকার আছে, তবুও তোমাকে ছুঁয়ে দেখতেও মন চায় না। কেন জানো? তোমার করা অপমানগুলো আমায় তোমার কাছে যেতে বাধা দেয়। কথাটুকু বলে তিনি ঘর থেকে বেরিয়ে যান। এদিকে আমি এক ধোঁয়াশার মধ্যে পড়ে গেলাম। আমি কবে তাকে অপমান করেছি? রাত প্রায় 2টার কাছাকাছি। শুভ্র নিঃশব্দে হেঁটে মেহেরের ঘরে যায়। মেহের তখন ঘুমে বিভোর। মেহেরের ঘুমন্ত নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে শুভ্র ধীর গলায় বলে, আমিও চাই আর 5টা সংসারের মতো আমাদের সংসারও সুখের হোক। কিন্তু আমি যতবার তোমার কাছে আসতে চাই ততবার আমার চোখের সামনে অতীতের সব ঘটনাগুলো ভেসে ওঠে। মানছি তুমি তখন অনেক ছোট ছিলে, না বুঝে হয়ে মতো অনেক কিছু করে ফেলেছিলে, কিন্তু কি করব বলো, বড্ড বেশি ভালোবাসি যে তোমায়। তাই তোমার দেয়া আঘাতগুলো হৃদয়ের অনেক গভীরে চলে যায়। ঘুম থেকে উঠে আজও নিজেকে শুভ্র বাহুডোরে আবদ্ধ অবস্থায় দেখে বেশ অবাক হলাম। আমার স্পষ্ট মনে আছে রাতে আমি ঘরের দরজা লক করেই ঘুমিয়েছিলাম। তাহলে শুভ্র ঘরে ঢুকলেন কিভাবে? দিন দিন মানুষটা লুচু হয়ে যাচ্ছে। এভাবে কেউ হুটহাট জড়িয়ে ধরে নাকি? দরজায় হঠাৎ খটখট আওয়াজে চমকে গেলাম। শুভ্র কিছুটা নড়েচড়ে উঠলেন। দরজার খটখট আওয়াজ বেড়েই চলেছে। শুভ্র তার হাতের বাঁধন আলগা করেন। কিছুক্ষণ বিছানায় মোচড়ামুচি করে ঘরের দরজার দিকে গেলেন। আমি শোয়া থেকে উঠে বসলাম। দরজা খুলতেই শাশুড়ি মা হুড়মুড়িয়ে ঘরে ঢুকলেন। সাথে আদিতা আপু কিছুটা বিরক্ত হয়ে ঘরে ঢুকলেন। মা শুভ্র দিকে চোখ গরম করে জিজ্ঞেস করলেন, তুই এ ঘরে কি করছিস শুভ্র? শুভ্র লোন কেয়ার ভাব নিয়ে জবাব দিলেন, এখানে থাকলে কোন মহাভারত অশুদ্ধ হবে? শুভ্র, তুই আমার সাথে এভাবে কথা বলছিস? এই মেয়ে দেখি তোকে নিজের বশে করে নিয়েছে। মা, তোমার অন্তত জানার কথা আমি কেমন। আমি যা করি নিজের ইচ্ছাতেই করি। তুই নিজ ইচ্ছায় এ ঘরে থাকবি কেন শুনি? তাহলে কোথায় থাকবো? আদিতার সাথে থাকবি। আদিতা তোর স্ত্রী। আদিতা থাকতে তুই এই মেয়েকে বিয়ে করেছিস কেন বলতো? মা, মেহের আমার স্ত্রী। আমি আশা করব তুমি তাকে তোমার পুত্রবধূ হিসেবে গ্রহণ করবে। এ নিয়ে আর কোনো অশান্তি হোক আমি চাই না। বলে তিনি গটগট করে হেঁটে চলে গেলেন। শাশুড়ি মার আগে ফোঁসফোঁস করতে করতে বেরিয়ে গেলেন। আজ আমি ভীষণ খুশি। শুভ্র মুখে অন্তত স্বীকার করেছেন আমি তার স্ত্রী। কিন্তু আমার খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। নিমিষেই মুখটা চুপছে গেল। শুভ্র ওপর যে শুধু আমার অধিকার নেই, আরো একজনের তার ওপর অধিকার আছে। আদিতা আপু তখন ঘরে উপস্থিত ছিলেন। সে মুচকি হেসে আমার দিকে এগিয়ে এলো। বিছানায় আমার সামনে এসে বসলেন। শুভ্র ভাই তোমাকে স্ত্রী হিসেবে স্বীকার করেছে বলে খুশি হয়েছ, তাই না? এটুকু তো বুঝলাম, কিন্তু মুখটা হঠাৎ এমন চুপছে কেন গেল সেই সায়েন্সটা তো বুঝলাম না। না না, মানে কিছু না আপু, এমনই। আদ্রিতা আপু মুচকি হাসল। মেহের, আমি সবটাই বুঝি। আমার থেকে আর কিছু লুকাতে হবে না। সত্যিটা জানার সময় এখন তোমার হয়ে গেছে। কোন সত্যি? এটাই যে আমার আর শুভ্র ভাইয়ের বিয়ে হয়নি। মা, মানে? আদ্রিতা আপু দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, জানো আমার জীবনের 18টা বছর কেটেছে একটা অনাথাশ্রমে।
বাবা মাকে কখনো পাইনি ঠিকই, তবে পেয়েছি রক্তেও সম্পর্ক থেকেও আপন কিছু মানুষ। সাথে পেয়েছি আমার প্রেমিক পুরুষ। আমি আর কাব্য একই অনাথ আশ্রমে বড় হয়েছি। সেখান থেকেই আমাদের পরিচয়, তারপর বন্ধুত্ব, অবশেষে ভালোবাসা। জানো, অনাথ আশ্রমে বড় হওয়া বাচ্চাগুলোকে না সকলেই অবহেলা করে, এমনকি কেউ বন্ধুত্ব করতে চায় না। তেমনি কাব্য পেয়েছে সকলের থেকে অবহেলা, কিন্তু অন্যদিকে পেয়েছে শুভ্র ভাইয়ের মতো একজন মানুষের বন্ধুত্ব। শুভ্র ভাই কাব্যর একমাত্র বন্ধু। সেই সূত্রেই তার সাথে আমার পরিচয়। কাব্যর পড়ালেখা শেষ হলো, গোয়েন্দা বিভাগে একটা চাকরিও পেয়ে গেল। এদিকে আমার 18 বছর পূর্ণ হলো। আমার অনাথ আশ্রমে থাকার দিন ফুরিয়ে এলো। প্রথমে ভেবেছিলাম আমরা বিয়ে করে নেব, কিন্তু অফিস থেকে কাব্যকে একটা মিশনের দায়িত্ব দেয়া হলো, যার জন্য কাব্যকে সেই সময় বিয়ের জন্য কিছুই রাজি করাতে পারলাম না। তার কথা মতে এই মিশনে অনেক রিস্ক। যেহেতু কাব্য অনাথ আর সে যদি আমাকে বিয়ে করে তাহলে সেই জঙ্গি গোষ্ঠী সহজেই বুঝে যাবে আমি তার একমাত্র দুর্বলতা এবং আমার ক্ষতি করার চেষ্টা করবে। কাব্যর কথাই ঠিক হলো। আমায় নিয়ে তারা নানাভাবে কাব্যকে থ্রেট দিতে শুরু করে। কাব্য কোনো রাস্তা না পেয়ে শুভ্র ভাইয়ের সাথে যোগাযোগ করে আর আমাদের বিয়ের নাটক করার প্ল্যানিং করে, যাতে ওই লোকগুলো কিছু সময়ের জন্য হলেও মানতে বাধ্য হয় কাব্যর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর হয়েছেও তাই। আপু, তো তুমি এসব কি বলছো? শুভ্রর সাথে তোমার কোনো সম্পর্ক নেই? না, নেই। আর সব থেকে জরুরি কথা, আমরা কিন্তু এখন পর্যন্ত একদিনও এক ঘরে রাত কাটাইনি। মানে তোমার সামনে দিয়ে শুভ্র ভাই আমাকে ঘরে নিয়ে যেতেন ঠিকই, কিন্তু তুমি হয়তো জানো না এবাড়ির বেডরুম পুরো বাদে প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো, যা শুভ্র ভাইয়ের ফোনের সাথে কানেক্টেড। শুভ্র ভাই ফোনে যখন দেখতো তুমি তোমার ঘরে চলে গেছো, তিনি ঘর থেকে বেরিয়ে যেতেন। এ বাড়িতে ফাঁকা ঘরের অভাব নেই, কোনো একটা রাতে থেকে যেতেন। সকালবেলা তোমার ঘুম ভাঙার আগেই আবার ঘরে চলে আসতেন। শুভ্র আমায় এসব ব্যাপারে বলেননি কেন? আমার সামনে এসব নাটকের কি দরকার ছিল? ভাঙা ভাঙা গলায় কথাটুকু বললাম। আদিতা আপু আমার কথায় দীর্ঘশ্বাস ফেলেন। এই একই প্রশ্ন আমারও। আমি জানি না তিনি কেন তোমার সাথে এমন করেছেন। শুভ্র ভাইকে আমি অনেকবার বলেছি যাতে তোমাকে সব সত্যিটা জানিয়ে দেয়, কিন্তু তিনি বলেননি, সাথে আমাকেও বলতে দেননি। শেষ পর্যন্ত তার কথার অবাধ্য হয়েই তোমাকে সব সত্যিটা বললাম। দিন পেরিয়ে রাত হয়ে গেল, অথচ শুভ্র কোনো খবর নেই। সেই কোন সকালে বেরিয়েছেন, এখনো আসার নাম গন্ধ নেই। আমি তার ঘরে এদিক থেকে ওদিক পাইচারি করেই চলেছি। দরজা খোলার ক্যার ক্যার আওয়াজে স্থির হয়ে দাঁড়ালাম। শুভ্র এসেছেন ভেবে মুখে এক চিলতে হাসি ফুটে উঠল, কিন্তু তাকে এমন অগোছালো অবস্থায় দেখে নিমিষেই হাসিটা উবে গেল। অশ্রুসিক্ত নয়নে তার সনে গিয়ে দাঁড়ালাম। আদ্রিতা আপু আমায় সব বেড়েছে। শুভ্র, এত বড় সত্যিটা আপনি আমার কাছ থেকে কেন লুকালেন? প্লিজ এবার অন্তত আমায় সব খুলে বলুন। কি কারণে আপনি আমায় দূরে ঠেলে দিচ্ছেন? শুভ্র চোখ মুখ কুঁচকে নিলেন। দেখো, এখন বিরক্ত করো না আমাকে, ভালো লাগছে না, বলে তিনি আমার পাশ কাটিয়ে চলে যেতে নিলেন। আমি আবার তার সামনে গিয়ে দাঁড়িয়ে তাকে আটকালাম। শুভ্র, এবার আমি ক্লান্ত। এই ধোঁয়াশার প্রহর এবার না হয় শেষ হোক। বেশ, তুমি যখন জানতে চাইছো সব বলবো তোমাকে, আজই বলবো। কথাটুকু বলে শুভ্র নিজের শার্টের বোতামগুলো খুললেন। তার বুকের কাটা দাগটা দৃশ্যমান হলো। দেখতে পাচ্ছ আমার বুকের এই পুরনো আঘাতের দাগটা? 15 বছর পুরনো আঘাত এটা, আজও তাজাই আছে। জানো এই আঘাত কার দেয়া? কার দেয়া? তোমার? আমার? কি বলছেন এগুলো আপনি? আমি কবে আপনাকে এভাবে ওটা নির্দয় ভাবে আঘাত করেছি? হ্যাঁ, তুমিই করেছো। মনে আছে আহিল এর কথা?
আহিল। আহিল নামটা শুভ্র মুখে শুনে আমি অবাকের শেষ সীমায় পৌঁছে গেলাম। আহিলের ব্যাপারে শুভ্র কিভাবে জানলেন? আর তিনি এটা কেন বলছেন যে আমি তাকে আঘাত করেছি? আহিল। হ্যাঁ, আহিল। ছোটবেলায় তুমি একটু তোতলা ছিলে। আহিল উচ্চারণ করতে পারতে না। আহিলকে আহিল বলতে। তার মানে আপনি আহিল। আপনি হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিলেন কেন, শুভ্র? আমি আপনাকে কত খুঁজেছি জানেন? তুমি খুঁজেছো আমাকে? সিরিয়াসলি? মেহের, আমি এই আহিল যাকে তুমি ছোট লোক বলে অপমান করেছিলে। তোমাদের বাড়ির পাশের একটা ফ্ল্যাটে থাকতাম তখন। স্কুলে যেতে আসতে রোজ তোমাকে বাড়ির বাগানে খেলতে দেখতাম। প্রেম ভালোবাসা কি তা তখনও জানতাম না, কিন্তু তোমায় খুব ভালো লাগতো। বন্ধুত্ব করতে চাইতাম তোমার সাথে। সেদিন তুমি কি কি বলেছিলে স্পষ্ট মনে আছে আমার, মেহের। তুমি বলেছিলে তোর মতো একটা ছোট লোকের সাথে ফ্রেন্ডশিপ করব আমি। তো একদিন ভালোভাবে কথা বলেছি দেখে মাথায় চড়ে বসেছিস। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোর মতো ভিখিরিকে আমি যেন আমার বাড়ির আশেপাশেও আর না দেখি। এটুকু বলে তুমি আমাকে ধাক্কা দিয়ে চলে গিয়েছিলে। জানো, আমি ধাক্কা খেয়ে যেখানটায় পড়েছিলাম সেখানে একটা বড় ভাঙা গাছের টুকরো ঘাসের আড়ালে ছিল। শুভ্র, আমি তখন অনেক ছোট ছিলাম। 5 অথবা 6 বছর বয়স হবে হয়তো। বোঝার ক্ষমতা ছিল না আমার তখন, শুভ্র। তোমাকে বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে দেখে ফেলেছিল বাবা। চকলেটের লোভ দেখিয়ে বাবা আমায় সব বলতে বলেছিল। আমার কথা এখনো শেষ হয়নি, মেহের। জানো, সেদিন রক্তাক্ত অবস্থাতেই তোমার বাবার আদেশে তোমার বাড়ির দারোয়ান আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে ফেলে দিয়েছিল। সেদিন আমার বাবা গরিব ছিল বলে এমনটা করেছিলেন, তাই না? সেদিন তোমার বাবার রাজপ্রাসাদের মতো বাড়ি ঘরের সম্পত্তি ছিল বলে আমায় ছোটলোক বলেছিলেন, তাই না? তাহলে আজ যখন তোমার বাবা রাস্তায় নেমে বসেছে তখনই ছোটলোকের কাছে কেন আসতে চাও? আজ যখন আমার বাবার অডের সম্পত্তি রয়েছে তখন কেন আমার কাছে আসতে চাও? বিশ্বাস করুন শুভ্র, আমার টাকা সম্পত্তি কিছুই চাই না। আমি শুধু আপনাকে ভালোবাসি। তখন আমার বয়স অনেক কম ছিল, শুভ্র। হ্যাঁ, একসময় আমিও মেনে নিয়েছিলাম তোমার বয়স কম ছিল। তাই ভেবেছিলাম তোমার মুখোমুখি হব। শুভ্র পাশের বুকশেলফ থেকে একটা বই বের করে তার ভাঁজ থেকে কয়েকটা ছবি বের করে আমার দিকে ছুঁড়ে মারলেন। এই ছবিগুলো দেখার পর তোমার সম্পর্কে আনার সব ধারণা বদলে যায়। আমি ছবিগুলো হাতে নিলাম। ছবি দেখে আমি চমকে উঠলাম। ছবিতে একটা ছেলে আমায় জড়িয়ে ধরে আছে। শুভ্র, এই ছবিগুলো মিথ্যে। আমার এসএসসি পরীক্ষার আগে স্কুলের বিদায় অনুষ্ঠানের দিন কেউ আমার হাতে একটা চিরকুট গুঁজে দিয়ে উধাও হয়ে যায়। চিরকুটটায় লেখা ছিল, 2 মিনিটের মধ্যে ছাদে এসো। আমি যাব না করেও কি ভেবে যেন ছাদে গিয়েছিলাম। একটা ছেলে হুট করে এসে আমায় জড়িয়ে ধরে। সেই ঘটনার ছবি এগুলো। বিশ্বাস করুন, এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে আমি কল্পনাও করিনি। ছেলেটাকে আমি এজন্য থাপ্পড়ও মেরেছিলাম। থামো, মেহের। আমি আর কোনো এক্সকিউজ শুনতে চাই না। অনেক হয়েছে, এবার থামো। শুভ্র 2 হাত দিয়ে নিজের মাথা চেপে ধরলেন। কিছু না বলে বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেলেন। মেহের ডুকরে কেঁদে উঠল। এই প্রণয়ের প্রহর কবে শেষ হবে সে জানে না। সে খুব করে চাইছে তার আর শুভ্র ভালোবাসা যাতে এসার পূর্ণতা পায়। এই ভুল বোঝাবুঝি যেন মিটে যায়। ওদিকে শুভ্র নিজেই নিজেকে বোঝাতে চাইছে যে সে মেহেরকে আর ভালোবাসে না। মেহেরের দেয়া আঘাতগুলো জেনে বুঝেই হোক বা অজান্তেই হোক তার হৃদয়ে মেহেরের জায়গা মুছে দিয়েছে। কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হচ্ছে নিজেকে বোঝাতে। সে মেহেরকে ভালোবাসে, এটাই যে সত্যি। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছি ঠিক খেয়াল নেই। মাঝরাতের দিকে হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘরের দরজার কাছে একটা অবয়ব দেখে ধরফরিয়ে উঠে বসলাম। শুভ্র ধীর পায়ে আমার দিকে এগিয়ে এলেন।
অন্ধকারের জন্য তার মুখের ভাবভঙ্গি ঠিক ঠাউর করতে পারলাম না। মেঝেতে হাঁটু গেড়ে বসে তিনি আমার কোলে মাথা রাখলেন। দুই হাত দিয়ে আমার কোমর পেঁচিয়ে ধরলেন। কোলে তরল জাতীয় কিছু অনুভব করে আমি আটকে উঠলাম। শুভ্র, কি হয়েছে আপনার? আ- আপনি কাছেন কেন? শুভ্র ধীর গতিতে তার মাথা তুললেন। আমার চোখে চোখ রাখলেন। প্রণয়ের অনলে পড়তে পড়তে আমি শেষ হয়ে যাচ্ছি। মেয়ে, একটু সুখ চাইছি তোমার কাছে। অতীতের অধ্যায়টুকুকে না হয় স্মৃতির পাতায় আবদ্ধ রাখলাম। আমরা কি নতুন করে আমাদের জীবন গুছিয়ে নিতে পারি না মেহের? যে জীবনে অতীতের ছায়া পড়বে না। চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়াতে লাগলো। তবে এই জল কষ্টের না খুশি? ধুম, ছোট করে জবাব দিলাম। শুভ্র আমার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে ছোট করে একটা চুমু খেলেন। আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এলেন। আমার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিলেন। সকালবেলা দরজার খটখট আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। শুভ্র ঘুমন্ত অবস্থায় নড়ে চড়ে ওঠে। আমি বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুললাম। আফিয়া আর আদ্রিতা আপু মিটমিটিয়ে হাসছেন। তাদের এভাবে হাসতে দেখে আমি বোকা বনে গেলাম। আমিও হাগলার মতো একটা হাসি দিলাম। কি গো ভাবি, রাতে ঠিকঠাক ঘুম হয়েছে? আফিয়ার এমন প্রশ্নে আমি বেবাচাকা খেয়ে গেলাম। হ্যাঁ, হয়েছে। এরই মধ্যে শুভ্র আমার পেছনে এসে দাঁড়ালেন। তার পরনে শুধু একটা ট্রাউজার। এই তোরা একে তো সকালবেলা ঘুমটা ভেঙে দিলি, তার উপর আমার ঘরে এসে এভাবে 32 পার্টি দাঁত বের করে হাসিস। কি চাই তোদের? ভাইয়া একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখতো কয়টা বাজে। 11:30 বেজে গেছে আর তুই বলছিস এখনো সকাল। রাতে কি ঘুমাসনি নাকি হুম? এই একদম পাকনামি করবি না বলে দিলাম। আচ্ছা বাদ দে, এবার আসল কথায় আসি। আমরা ঠিক করেছি তোর আর ভাবির বিয়ে আবার দেব। আমাদের অলরেডি বিয়ে হয়ে গেছে আফিয়া। তোর কি স্মৃতিশক্তি লোপ পেয়েছে? ও ভাইয়া, আমার স্মৃতিশক্তি তোর থেকে অনেক ভালো বুঝেছিস। আর শোন, আগের বার তুই ভাবিকে জোর করে বিয়ে করেছিলি। তার উপর যে কাহিনী করেছিলি তা আর বলার বাকি থাকে না। তোর জন্য আমরা বিয়েতে কোনো আনন্দও করতে পারিনি। তাই তোদের বিয়ে আবার হবে। আর যতদিন না তোদের বিয়ে হচ্ছে ততদিন মেহের ভাবি আমাদের সাথে থাকবে। কি? আমি তোদের নামে থানায় কেস করব। তোরা জোর করে আমার বউকে কেড়ে নিচ্ছিস। আগেরবার যে কাহিনী করেছিলি এটা তার শাস্তি। চিন্তা করিস না, দুদিন বাদেই শুক্রবার। সেদিনই তোদের বিয়ে হবে। ভাবি, এবার তুমি এসো তো আমাদের সাথে। তোমরা যাও, আমি 5 মিনিটের মধ্যে আসছি। আফিয়া আর আদ্রিতা আপু চলে যেতেই আমি দুরুম করে ঘরের দরজা লাগিয়ে দিলাম। শুভ্র দিকে চোখ গরম করে তাকিয়ে তার বুকে এলোপাথারি কিল ঘুষি মারতে লাগলাম। শুভ্র খপ করে আমার হাত দুটো ধরে ফেলেন। পুরুষ নির্যাতন প্রতিরোধের জন্য ন্যাশনাল হেল্পলাইন সেন্টারের নম্বরটা বলো তো। জোরে জোরে শ্বাস নিয়ে রাগটা একটু নিয়ন্ত্রণ করলাম। পুরুষ নির্যাতন প্রতিরোধের কোনো হেল্পলাইন সেন্টার আছে নাকি যে নম্বর বলবো? আর থাকলেও আপনার তা দিয়ে কি দরকার? আমার বউটা যে পুরুষ নির্যাতন করছে। ও, আপনি উদাম গায়ে অন্য মেয়েদের সামনে ঘুরঘুর করবেন আর আমি কিছু বললেই দোষ। বলেই গাল ফুলালাম। বউ রাগ করলে বুঝি। আচ্ছা যাও, এখন থেকে শুধু তোমার সামনেই খালি গায়ে ঘুরঘুর করব। জানো, গাল ফুলালে তোমাকে একদম টমেটোর মতো লাগে। কামড়ে খেয়ে ফেললে কেমন হবে বলতো? হাত ছাড়ুন আমায়। আফিয়া আর আদ্রিতা আপু পুরোদিন টিকটিকির মতো আমার সাথে চিপকে ছিল। শুভ্রর সাথে একটু কথা পর্যন্ত বলতে দেয়নি। ধুর, কোথায় এতদিন পর নিজের জাম্বুরা ধুক্কু জামাইকে পেলাম, তার সাথে একটু সময় কাটাবো। কত কথা জমে আছে তাকে বলবো। তা না, এরা আমাকে মধ্যে রেখে দুজন দুপাশে নাক ডেকে ঘুমাচ্ছে। এদিকে আমি জামাইয়ের শোকে শোকাহত। আমার এসব ভাবনার মাঝে ফোনে টুম করে একটা মেসেজ এলো।
ফোনের মেসেজ অপশনে গিয়ে মেসেজটা ওপেন করলাম। আফিয়া আর আদ্রিতা ঘুমিয়ে পড়লে ছাদে এসো। বুঝতেই পারছেন মেসেজটা আমার বড় মহাশয় পাঠিয়েছেন। দুপাশের দুজনকে ভালোভাবে পর্যবেক্ষণ করে নিলাম। দুজনেই ঘুমিয়ে আছে। আস্তে করে বিছানা থেকে নেমে ছাদের উদ্দেশ্যে পা বাড়ালাম। সোজা সামনের দিকে তাকিয়ে ছাদে প্রবেশ করলাম। সামনের দিকে কাউকে দেখতে না পেয়ে পেছনে ফিরতে নেব ঠিক তখনই কেউ আমাকে পেছনের থেকে শক্ত করে জড়িয়ে ধরল। ভয় চিৎকার দিতে নিব শুভ্র আমার মুখ চেপে ধরলেন। হুশ, এটা আমি, তোমার একমাত্র জামাই। শুভ্র কণ্ঠস্বর শুনে শান্ত হয়ে দাঁড়িয়ে গেলাম। শুভ্র আমার মুখ থেকে নিজের হাত সরালেন, শক্ত করে জড়িয়ে ধরে রইলেন। এত রাতে আমাকে ছাদে ডেকেছেন কেন? তোমাকে ডাকবো না তো কাকে ডাকবো শুনি? খুব বুড়ো বয়সে বিমলতি। এই কি বললে? আমি বুড়ো? 28 বছরের একটা হ্যান্ডসাম ছেলেকে তুমি বুড়ো বলছো? আপনার বয়স 28 বছর আর আমার 20 বছর। আমার বয়সের তুলনায় আপনি বুড়োই। কারো খুব খুব কাশির আওয়াজ পেয়ে শুভ্র আমায় ছেড়ে দিলেন। দুজন ছিটকে দুজনের থেকে দূরে সরে গেলাম। আফিয়া আর আদ্রিতা আপু যক্ষা রোগীর মতো কেসেই চলেছে, সাথে মিটমিটিয়ে হাসছেও। ধুর, এরা দুজন কি আমাদের পিছু ছাড়বে না? আপনাদের বয়স হিসেব করা শেষ হলে এবার ঘুমোতে যাওয়া যাক। আদ্রিতা আপুর কথায় প্রচন্ড রকম লজ্জা পেলাম। ওদিকে ওরা দুজন হো হো করে হেসে উঠল। ঘুমাতে যেতেও পড়লাম এক বিপদে। আফিয়া আর আদ্রিতা আপু আমার দুহাতে দুটো ওনার এক প্রান্ত আমার হাতে অপর প্রান্ত নিজেদের হাতে বেঁধে রেখেছে। এই তোমরা আমাকে এভাবে বেঁধে রেখেছো কেন? তুমি যাতে পালিয়ে তোমার বরের কাছে না যেতে পারো তাই? গেলে তো যাবো তোমার বর থুড়ি আমার বর মানে তোমার ভাইয়ের কাছেই। তুমি যদি ভাইয়ের কাছে যাও তাহলে বিয়ে বিয়ে ফিলিংসটাই তো আসবে না। আর এতে তোমাদেরই সুবিধা বুঝেছো। নতুন করে বিয়ে হবে, বাসরও হবে। আফিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমি ধরাম করে বিছানায় শুয়ে চোখ বুঝলাম। আফিয়া আর আদ্রিতা আপু গড় কাঁপানো সুরে হেসে উঠল। সকালবেলা ওদের আগে আমার ঘুম ভাঙল। হাতের বাঁধন খুলে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালাম। রান্না করছি, হঠাৎ কেউ এসে পেছনে থেকে জড়িয়ে ধরল। পারফিউমের ঘ্রাণ জানান দিচ্ছে এটা শুভ্র। আপনি এভাবে হুটহাট পেছনে থেকে জড়িয়ে ধরেন কেন বলুন তো? ভয় পেয়ে যাই তো আমি। তোমার ভীতু ভীতু চেহারাটা আমার হৃদয়ে নাড়া দেয় গো। প্রেমে পড়ে যায় এই চেহারা। আপনি তো পেছনে থেকে জড়িয়ে ধরেন, তাহলে চেহারা দেখেন কি করে? তোমার এই লিলিপুট সাইজে আমার তার খাম্বার মতো হাইট সব দেখতে পারে। শুভ্র আর আমি মিলে সকালের রান্নাটা করলাম। বাড়ির সকলে একসাথে খেতে বসলাম ঠিকই, তবে আমি কিছু খাচ্ছি না। আমার ডান পাশে বসেছেন শুভ্র আর বাম পাশে আফিয়া। সবাই একটাই প্রশ্ন করে চলেছে, আমি কেন খাচ্ছি না? আরে বাবা, মানুষ তো ডান হাত দিয়ে খাবার খায়। আমার খাটাস বোটা যে সকলের আড়ালে আমার ডান হাতটা শক্ত করে ধরে রেখেছে, এখন আমি খাবো কি করে শুনি? চোখ গরম করে শুভ্রর দিকে তাকিয়ে দেখি তিনি ঠোঁট টিপে হাসছেন। এরই মধ্যে আফিয়ার চোখ গেল আমাদের হাতেও দিকে। সকলের সামনে বলে ফেলল, ওমাগর তুরু ভালোবাসা। ভাবির হাতটা যে একজন ধরে রেখেছে। আফিয়ার কথায় শুভ্র আমার হাত ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। আফিয়াটা না বড্ড ঠোঁটকাটা। ছি ছি, বাবা মার সামনে কেমন অপদস্থটাই না করল। গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। হলুদ শাড়ি আর ফুলের গহনা দিয়ে আমায় সাজানো হয়েছে। অনুষ্ঠান শুরুও হয়ে গিয়েছে। যখনই আমাকে হলুদ লাগানো হবে পুরো বাড়ির ইলেকট্রিসিটি চলে গেল। অন্ধকারে আমার মুখ চেপে ধরে আমাকে টানতে টানতে চিলেকোঠার ঘরের দিকে নিয়ে গেল। ঘরটার আবছা আলোয় সাদা পাঞ্জাবি পরা শ্যামলা বর্ণের মানুষটার দিকে চোখ আটকে গেল। শ্যামলা চেহারায় চাপ দাড়িটা বেশ মানিয়েছে। শুভ্র আমার হাত ছেড়ে দিলেন। তার হলুদে মাখা হাতটা আমার গালে ছোঁয়ালেন। আমার মেহু পাখিকে প্রথম হলুদের ছোঁয়াটা আমি দেব না, এটা কি করে হয়?
রাত পেরিয়ে এলো সেই কাঙ্ক্ষিত দিনটি। লাল টুকটুকে শাড়িতে জড়ানো হলো আমাকে। শাশুড়ি মা হাতে একটা বাক্স নিয়ে ঘরে প্রবেশ করলেন। বাক্স থেকে গহনা বের করে নিজ হাতে আমায় পরিয়ে দিলেন। ঘর থেকে বের হওয়ার আগে আমার উদ্দেশ্যে বলে গেলেন, ছেলের সুখের কথা ভেবে তোমাকে মেনে নিয়েছি বলে মাথায় চড়ে বসো না। তার কথায় আমি মুচকি হাসলাম। যাক, তিনি আমাকে মেনে নিয়েছেন, সেটা যে কারণেই হোক না কেন মেনে নিয়েছেন, এতেই আমি খুশি। আফিয়া আমাকে নিয়ে নিচে নামলো। ড্রয়িং রুমের সোফায় শুভ্র পাশে বসিয়ে দিই। একজন মানুষ কি পরিমাণে নির্লজ্জ হলে বিয়ের দিন সকলের সামনে বউয়ের দিকে হা করে তাকিয়ে থাকে। উফ, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। শুভ্রকে হা করে তাকিয়ে থাকতে দেখে আফিয়া বলে উঠল, ভাইয়া মুখটা একটু বন্ধ কর, নইলে মশা কেন হাতিও ঢুকে যেতে পারবে। আফিয়ার কথায় শুভ্র বিষম খেলেন। উপস্থিত সকলে মুখ টিপে হাসতে শুরু করল। কাজী সাহেব আমাকে কবুল বলতে বললেন। যখনই আমি বলতে যাব কোথা থেকে যেন আদ্রিতা আপু এলো। এ বিয়ে বন্ধ করো। সকলের মনোযোগ গেল আদ্রিতা আপুর দিকে। আদ্রিতা আপু আমার সামনে এসে দাঁড়ালো। এ বিয়ে তুমি করতে পারো না মেহের। আপুর কথায় আমি আর শুভ্র বসা থেকে উঠে দাঁড়ালাম। একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে আপুর উদ্দেশ্যে বললাম, এসব কি বলছো তুমি আপু? মেহের, আমি শুভ্র সন্তানের মা হতে চলেছি। আদ্রিতা আপুর কথায় বেশ অবাক হলাম। আদ্রিতা আপু এরকম একটা কথা কিভাবে বলতে পারে? এক মুহূর্তের জন্য মনে হলো আপু হয়তো মজা করছে। আপু, এটা কি ধরনের মজা? সবকিছুর একটা সীমা থাকে। দেখো মেহের, আমি কোনো মজা করছি না। আমার গর্ভে শুভ্র সন্তান বেড়ে উঠছে। আপুর মুখে কাঠিন্যতার ছাপ দেখে এটা অন্তত বুঝে গেলাম সে মজা করছে না। কিন্তু তার বলা কথাটা মোটেও গ্রহণযোগ্য নয়। শুভ্র এমন কাজ করতেই পারেন না। শুধু শুধু সকলের সামনে তামাশা করো না আপু। তুমি নিজের মুখেই স্বীকার করেছো তোমার সাথে শুভ্র কোনো সম্পর্ক নেই। তোমরা এক ঘরে রাত কাটামি, আর তার প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজ আছে। শুভ্র আমার ঘরে যাওয়া আশা করতেন, এটা তো সত্যি। বেডরুমে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। যেটুকু সময় শুভ্র আমার সাথে ঘরে থাকতেন সেটুকু সময় আমরা কি করতাম তুমি দেখেছো নাকি? তোমার বিশ্বাস না হলে এই নাও ডাক্তারের রিপোর্ট। আদ্রিতা আপু আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিই। তাতে একবার চোখ বুলিয়ে কাগজটা টেবিলে রেখে দিলাম। টাকা দিলে এমন হাজারটা নকল রিপোর্ট বানানো যায়। সে যাই হোক, এবার তুমি বলো তো, তুমি আমার আর শুভ্র মাঝখানে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকতে চাইছো কেন? আমার তোমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হওয়ার কোনো ইচ্ছে নেই। আমি শুধু আমার সন্তানের কথা ভেবে। থাক আপু, আর কিছু শুনতে চাই না। তুমি কি কারণে আমাদের বিয়ে ভাঙতে চাইছো আমি জানি না, তবে এটা মাথায় রেখো, আমার আর শুভ্র বিয়ে হয়ে গিয়েছে। এখন শুধু আফিয়া আর আত্মীয়দের মধ্যে যারা বয়সে ছোট তারা যাতে এই সুযোগে একটু আনন্দ করতে পারে তাই বিয়ের আয়োজন করা হয়েছে। আর সব থেকে জরুরি কথা, আমার শুভ্র ওপর পূর্ণ আস্থা আছে। আদ্রিতা আপুর বাধা দেয়া সত্ত্বেও আমার আর শুভ্র বিয়েটা হয়ে গেল। ফুলে সজ্জিত ঘরটায় আমি চুপচাপ বসে আছি। কিছুক্ষণ বাদে শুভ্র ঘরে এলেন। আদ্রিতা আপুর ঘটনার পর থেকে কারোরই মন মেজাজ ভালো নেই। শুভ্র আমার দিকে এগিয়ে এসে ছোট্ট করে বললেন, যাও ফ্রেশ হয়ে এসো। আমি চুপচাপ তার কথা মতো হালকা গোলাপি রঙের একটা শাড়ি নিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি তিনি পাঞ্জাবি বদলে একটা টি শার্ট পরে আছেন। বোধহয় পাশের ঘরের ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসেছেন। আমাকে দেখে ম্লান হেসে এগিয়ে এলেন। আমাকে কোলে তুলে নিয়ে বারান্দার দিকে পা বাড়ালেন। বারান্দার ছোট দোলনাটায় আমাকে বসিয়ে দিয়ে তিনি আমার সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসলেন। আমার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিলেন। মেহের শুভ্র মুখে নিজের হাত রেখে তাকে পরের কথাগুলো আর বলতে দিলাম না। আপনাকে কিচ্ছু বলতে হবে না শুভ্র। আমার পূর্ণ বিশ্বাস আছে আপনার ওপর।
আমি জানি আমার শুভ্র শুধু আমাকেই ভালোবাসে। আমি থাকতে সে কোনো ক্রমেই পর নারীতে আসক্ত হতে পারে না। শুভ্র তার মুখের ওপর থেকে আমার হাত সরিয়ে নিলেন, হাতের পিঠে নিজের ঠোঁট ছোঁয়ালেন। এতটা বিশ্বাস করো আমাকে? না, করি না। আপনার মতো বদ ছেলেকে কে বিশ্বাস করে শুনি? আমি তো আমার চোখ আর সিসিটিভি ফুটেজকে বিশ্বাস করি। মানে? এই তো বললে আমাকে বিশ্বাস করো। দীর্ঘশ্বাস ফেললাম। দূর আকাশের পানে তাকিয়ে তারাদের মিটিমিটি খেলা দেখতে আরম্ভ করলাম। সেদিকে তাকিয়েই জবাব দিলাম, শুভ্র। হুম। আপনি আমাকে যতটা বোকা মনে করেন আমি কিন্তু ততটাও বোকা নই। তাহলে কি তার থেকেও বেশি বোকা? শুভ্র কথায় আমি ফিক করে হেসে দিলাম। পুনরায় তার দিকে ফিরে তাকালাম। আপনি যে আদ্রিতা আপুর সাথে একই ঘরে থাকতেন না তা আমি বিয়ের তৃতীয় রাতেই বুঝে গিয়েছিলাম। আপনাকে দেখে ফেলেছিলাম ঘর থেকে বেরিয়ে যেতে। আপনি কতটুকু সময় আপুর সাথে একই ঘরে থেকেছেন তা আপনার ফোনে সিসিটিভি ফুটেজ দেখে গুনে গুনে হিসেব রেখেছি। কয়েক মুহূর্ত এই শীতের নিস্তব্ধ রাতের প্রকৃতি উপভোগ করে দোলনা থেকে নেমে গেলাম। উফ শুভ্র, আপনার কি শীত করছে না নাকি? চলুন তো ঘরে চলুন। শুভ্র উঠে দাঁড়ালেন। আমি ঘরের দিকে পা বাড়ালে তিনি খপ করে আমার হাত ধরে ফেলেন। হেঁচকা টানে আমায় নিজের বুকে নিয়ে ফেলেন। প্রহর শেষের রাঙা আলোয় তুমি আর আমি থাকবো। না, থাকবো না। আমার কথায় শুভ্র মুখটা নিমিষেই মলিন হয়ে গেল। আমি বাচ্চাদের মতো চেহারা করে বললাম, আপনি আর আমি কেন থাকবো? আমার ছোট্ট ছোট্ট কিউট গোলুমলু বাচ্চাগুলোর কি দোষ? শুভ্র ফিক করে হেসে দিলেন। আমায় শক্ত করে জড়িয়ে ধরলেন। আমি নিশ্চিন্তে তার বুকে নিজের আশ্রয় আয়ত্ত করে নিলাম। আদ্রিতা কানে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। ফোনের ওপাশ থেকে আওয়াজ এলো, আমাদের ভুলের শাস্তি তুমি মেহেরকে কেন দিচ্ছ? হ্যাঁ, দিচ্ছি। শাস্তি মেহেরই পাবে। এসবের মাঝে ওকে কেন টানছ? ওর কোনো দোষ নেই, তাহলে শাস্তি কেন পাবে? আমি জানি মেহেরের কোনো দোষ নেই, কিন্তু ও আমার প্রাপ্য সব পেয়েছে। আর আমার প্রাপ্তির কোঠা শূন্য। আমার অধিকারটুকু কেন আমাকে দেয়া হলো না? মেহের কষ্ট পেলে আপনারা কষ্ট পাবেন, আর মেহির কষ্ট তখনই পাবে যখন শুভ্রকে তার থেকে আলাদা করা হবে। পরের দিন সকালবেলা শুভ্র যথাসময়ে ঘুম থেকে উঠে ভার্সিটির উদ্দেশ্যে বেরোলেন। আমাদের ছুটি, তবে প্রফেসরদের ভার্সিটি যেতে হবে। শুভ্র যাওয়ার পর আমি বাড়ির কাজে লেগে পড়লাম। এখন আগের মতো আর কাজের চাপ নেই। মানুষরা খাচ্ছে, তারাই করে দেয়। শাশুড়ি মাও আর কাজ করার জন্য জোর করেন না। সেদিন শুভ্র বলা কথাগুলোর পর থেকে তিনি আমার সাথে খারাপ ব্যবহার করেন না। তবুও বাড়ির কাজগুলো আমি নিজ থেকেই করতে যাই। একটু আধটু কাজ না করলে সংসারটাকে নিজের মনে হয় না। দুপুরবেলা ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে আমি রান্নাঘরে গেলাম জগে পানি ভরতে। এরই মধ্যে আদ্রিতা আপুর চেঁচামেচি শুরু। ডাইনিং রুমের দিকে পা বাড়ালাম। মেহের, তুমি আমার এত বড় ক্ষতি করতে চাইছিলে। তুমি চাও না আমি তোমার আর শুভ্র মাঝখানে আসি, ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি আমার সন্তানকে মেরে ফেলতে চাইবে? তুমি জানো না আমার চিংড়ি মাছে অ্যালার্জি আছে। আমি যদি এটা খেয়ে ফেলতাম তাহলে ভাবতে পারছো কি হতো? আদ্রিতা আপুর কথায় মাতেতে উঠলেন। শোনো মেয়ে, আমার ছেলে কেমন আমি খুব ভালো করেই জানি। এই মিথ্যে নাটক তোমাকে আর করতে হবে না। চিংড়ি মাছটা তো মেহের তোমার প্লেটে তুলে দেয়নি, বরং তুমি নিজেই নিয়েছো। আপুর একা কান্না দেখে আমার রাগ তরতর করে বেড়ে গেল। যে বাচ্চার কোনো অস্তিত্বই নেই তার জন্য আমাকে এত কথা শোনালো। আদ্রিতা আপুর হাতটা খপ করে ধরে তাকে টানতে টানতে সিঁড়ি বেয়ে উঠলাম। আদ্রিতা নামক এই নাপা এক্সট্রার পিঠে রকেট বেঁধে মঙ্গল গ্রহে পাঠাবো এবার। ঘরে ঢুকে ড্রয়ার থেকে প্রেগন্যান্সি কিট বের করে আপুর হাতে দিলাম। নাও, তুমি যে প্রেগনেন্ট তার প্রমাণ দাও। আ, আমি তো। তোমাকে কেন প্রমাণ দেব?
প্রমাণ তোমাকে দিতেই হবে। তুমি যদি প্রেগনেন্ট হও আর বাচ্চার বাবা যদি শুভ্র হয়, তাহলে আমি কথা দিলাম আমি নিজেই তোমাদের মাঝখান থেকে সরে দাঁড়াবো। আদ্রিতা আপুকে জোর করে বাথরুমে পাঠিয়ে দিয়ে আমি বাইরে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরে আপু বেরিয়ে এলেন। আমি খপ করে তার হাত থেকে কিটটা নিয়ে নিলাম। চোখ গরম করে আপুর দিকে তাকালাম। সে টেস্ট করেই নি। বাইরে থেকে হঠাৎ চেঁচামেচির আওয়াজ পেলাম। রাগটা নিয়ন্ত্রণ করে আমি নিচে নামলাম। আদ্রিতা আপু পেছনে পেছনে এলেন। ড্রয়িং রুমে অচেনা এক লোককে দেখলাম। তাকে দেখে আদ্রিতা আপুর মুখটা কেমন যেন চুপসে গেল। লোকটা বড় বড় পা ফেলে আদ্রিতা আপুর কাছে এসে ঠাস করে আপুর গালে একটা চড় বসিয়ে দিল। আদ্রিতা আপু গালে হাত দিয়ে ফ্যাল করে লোকটার দিকে তাকিয়ে আছে। এরই মধ্যে শুভ্র বাড়ি এলেন। লোকটা উঁচু গলায় আদ্রিতা আপুকে বলতে শুরু করে, যে মানুষটা আমাদের জন্য এত কিছু করলো, তুমি তাকেই এত বড় একটা অপবাদ দিলে। তোমার একটু লজ্জা করলো না? সামান্য পরিমাণ কৃতজ্ঞতা বোধও কি তোমার নেই? কথাটুকু বলে তিনি আদ্রিতা আপুকে আরেকটা চড় মারতে নিলেন। শুভ্র গিয়ে কোনো রকমে তাকে আটকালো। লোকটা যথাসম্ভব নিজের রাগ নিয়ন্ত্রণ করে শুভ্রকে বলল, শুভ্র, আমাকে ক্ষমা করে দে। বলতে গেলে আমার জন্যই তোকে এত বড় অপবাদ দেয়া হলো। আমি যদি আগে থেকে এমন কিছু আজ করতে পারতাম, আদ্রিতার ছায়াও তোদের ওপর পড়তে দিতাম না। আদ্রিতা আপুর উদ্দেশ্যে বলল, তুমি এখনো চুপ করে আছো? সত্যিটা বলবে নাকি আমাকেই বলতে হবে? আদ্রিতা আপু মাথা নিচু করে রইল। মুখ দিয়ে টু শব্দটিও করল না। আপুকে থাকতে দেখে লোকটা বলল, বেশ, আমি বলছি, আপনারই ভেতরে আসুন। লোকটা তাকে ভেতরে আসতে বলল, জানতে বাড়ির সদর দরজার দিকে চোখ গেল। নিজের বাবা মাকে আসতে দেখে আমার কপালে ভাঁজ পড়ল। বাবা মার সাথে আদ্রিতা আপুর কি সম্পর্ক? লোকটা বাবার উদ্দেশ্যে বলল, শুরু থেকে সব সত্যি খুলে বলুন। লোকটার কথায় বাবা মাথা নিচু করে নিলেন। বাবা, ইনি তোমাকে কোন সত্যির কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। মেহের, তোর মা আর আমি সম্পর্ক করে বিয়ে করেছিলাম। বিয়ের আগে প্রায় 3 বছর আমাদের সম্পর্ক ছিল। আমাদের দুজনের পরিবার কোনোভাবেই আমাদের সম্পর্ক মেনে নিতে চাইছিল না। এরই মধ্যে তোর মায়ের গর্ভে সন্তান আছে। এই কথা যদি লোক জানাজানি হয়ে যেত, তাহলে দুই পরিবারেরই সম্মান নষ্ট হতো। আমরা না পারছিলাম বাচ্চাটাকে রাখতে, না পারছিলাম মেরে ফেলতে। যতই হোক, বাচ্চাটা তো আমাদেরই অংশ ছিল। অনেক চিন্তা ভাবনার পর ঠিক করলাম বাচ্চাটার জন্মের পর কোনো অনাথ আশ্রমে রেখে আসবো। তোর মা তখন হোস্টেলে থেকে পড়ালেখা করতো, তাই তেমন কোনো সমস্যা হয়নি। বাচ্চাটাকে আমি রাতের অন্ধকারে একটা অনাথ আশ্রমের গেটের সামনে রেখে আসি। তারপর প্রায় 6 মাস পর আমাদের পরিবার আমাদের সম্পর্ক মেনে নেয়। বিয়ের পর ভাবলাম বাচ্চাটাকে আবার আমাদের কাছে নিয়ে আসবো। সবাইকে বলবো বাচ্চাটাকে আমরা অ্যাডপ্ট করেছি। যে অনাথ আশ্রমে বাচ্চাটাকে রেখে এসেছিলাম, সেখানে গিয়ে খবর নিয়ে জানতে পারি অনাথ আশ্রমটা নাকি কিছুদিনের মধ্যেই বন্ধ করে দেয়া হবে। তাই যে বাচ্চাগুলো আশ্রমে ছিল তাদের দেশের বিভিন্ন স্থানের আশ্রমে পাঠিয়ে দেয়া হয়েছে। অনেক খোঁজাখুঁজি করেও বাচ্চাটাকে আর পাইনি। বাবা, আমার কোনো বোনও আছে? হ্যাঁ, আছে। আদ্রিতাই তোর সেই বোন? লোকটা শক্ত গলায় আদ্রিতা আপুকে বলল। আদ্রিতা, তুমি যদি আমাকে ভালোবাসো এবং আমাকে হারাতে না চাও, তাহলে এই মুহূর্তে নিজ মুখে সত্যিটা স্বীকার কর। আদ্রিতা আপু নিজের চোখে জল মুছে জবাব দিন, কাব্য, তুমি শুধু আমার ভুলটাই দেখলে, আমার উপর যে অন্যায় করা হয়েছে সেটা তোমার নজরে পড়ল না। তাই বলে তুমি শুভ্র আর মেহেরের সম্পর্কে ফাটল ধরাবে? মেহেরের কি দোষ এখানে? মেহের তো জানতোই না যে তার কোনো বোন আছে। দোষও আমারও ছিল না কাব্য। মেহের আমার বোন। ওর আর আমার সমান অধিকার, সমান ভালোবাসা পাওয়ার কথা ছিল।
মেহের ঠিকই তার ভাগের ভালোবাসা পেয়ে এসেছে, কিন্তু আমি আমি কিছুই পেলাম না। বাবা মার নামটুকু পর্যন্ত পাইনি। বাবা মা ভাই বোন থাকা সত্ত্বেও এতগুলো বছর অনাথের মতো থেকেছি। ব্যাস আদিতা, অনেক হয়েছে। তুমি এক্ষুনি আমার সাথে এ বাড়ি ছেড়ে চলে যাবে। তোমার ছায়াও আমি মেহের আর শুভ্র জীবনে পড়তে দেব না। কাব্য আদিতা আপুকে নিয়ে চলে গেলেন। এদিকে আমি দুইয়ে দুইয়ে এক করলাম। এমন অনেক হয়েছে যে ভার্সিটিতে আমাদের অনেকে বোন ভেবে বসেছে। আমার আর আপুর চেহারায় অনেক মিল। সেদিন তাহিয়া আপু একই কথা বলেছিল। বেশ কটা দিন জাম্বুরাতুরি জামাইটার সাথে শখে দিন কাটালাম। কিন্তু ওই যে বলে না, সুখে থাকলে ভূতে গিলায়, তেমনি আমাদের জীবনে ভূত হয়ে আসতে চলেছে তাহিয়া আপু। আপুর নাকি 10 দিনের ছুটি। এই 10 দিন সে আমাদের সাথে এই বাড়িতে থাকবে। আমি নিশ্চিত এই মেয়েটা আমার ভোলাভালা জামাইটার সাথে গায়েপা ব্যবহার করবে। কলিং বেল বাজার শব্দ পেলাম। শুভ্র গেট খুলতে যাচ্ছিলেন, কিন্তু তাকে আটকে দিয়ে আমি গেট খুলতে চলে গেলাম। গেট খুলতেই তাহিয়া আপু আমাকে জড়িয়ে ধরল। উফ বাবা, থম বন্ধ হয়ে আসছে আমার। আমাকে ছেড়ে দিয়ে সে শুভ্রকে জড়িয়ে ধরতে নিল। শাকচুন্নিটার সাহসও কম না। কিন্তু আমার জামাইটাও যে আমার প্রেমিক পুরুষ। শুধুই আমার। তাহিয়া আপুকে নিজের কাছে আসতে দেখে তিনি দুপা পিছিয়ে গেলেন। শালিকা, শালিকার মতো থাকো। আমার ওপর অধিকার ফলানোর ক্ষমতা শুধু তোমার বোনেরই আছে। এরই মধ্যে মায়ের ডাক পড়ল। সবাইকে সকালের নাস্তা খাওয়ার জন্য ডাকছেন। ডাইনিং টেবিলে বাবা একটু গম্ভীর মুখ করে বসে আছেন। শুভ্র, আমার বয়স হয়েছে, অভ্রটাও বাড়ি নেই। এবার ব্যবসার হালটা তুই ধর। বাবা, আমি তোমাকে আগেও বলেছি ব্যবসার সাথে আমি যুক্ত হতে চাই না। আমি এখন প্রতিষ্ঠিত বাবা। আমি এভাবেই থাকতে চাই। প্লিজ তুমি আমাকে জোর করো না। যুবকটি ঘর কাঁপানো সুরে হাসছে। সময় হয়ে গেছে ময়না পাখি। এবার তোমাকে আমার খাঁচায় বন্দি হতে হবে। খুব শীঘ্রই আসছি আমি। শুভ্রকে আজ ভার্সিটি যেতে হবে। খাওয়া শেষ করে তিনি ঘরে গেলেন তৈরি হতে। আমিও তার পেছনে পেছনে গেলাম। ঘরে ঢুকে তাকে পেছনে থেকে জড়িয়ে ধরলাম। আজ সূর্য কোন দিকে উঠেছে। বউটা দেখে আজ নিজে থেকেই আমাকে জড়িয়ে ধরেছে। আমি তার পিঠে একটা কামড় বসিয়ে দিলাম। শুভ্র, আপনাকে অনেক 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 ধন্যবাদ। শুভ্র আমার হাতের বাঁধন আলগা করে আমার দিকে ফিরলেন। ধন্যবাদ কেন? এই যে তাহিয়া আপু যখন আপনাকে জড়িয়ে ধরতে গিয়েছিল আপনি সাফ সাফ বারণ করে দিলেন। শুভ্র মুচকি হাসলেন। আচ্ছা শুভ্র, অনেকদিন ধরে একটা কথা ভাবছি। অভ্র হঠাৎ বিদেশে চলে গেল কেন? আমি ওকে পাঠিয়ে দিয়েছি। আপনি? কিন্তু কেন? অভ্র তোমাকে ভালোবাসে মেহের। ও যদি দেশে থাকতো এবং প্রতিনিয়ত তোমাকে নিজের সামনে দেখতো, তাহলে ওর মনে তোমাকে পাওয়ার আশাটা থেকেই যেত। ওর জীবনটা একই জায়গায় স্থির হয়ে থাকতো। এর জন্যই আমি ওকে দেশের বাইরে পাঠিয়েছি। ও তোমাকে ভুলতে না পারুক, অন্তত নিজের জীবনটা নতুন করে গুছিয়ে নিতে পারবে। একটু থেমে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি ওইখন আসি কেমন? শুভ্র চলে যেতে নিয়েও আবার আমার সামনে এলেন। বিকেলে তৈরি হয়ে থেকো। আজ ঘুরতে যাব আমরা। এই আমিও যাব তোমাদের সাথে। ঢাকা শহরটা না আমার এখনো ঘুরে দেখা হয়নি। আমি আর শুভ্র কণ্ঠস্বরটা শুনে ঘরের দরজার দিকে তাকালাম। তাহিয়া আপু ঘরে এসেছে। কথাটা তারই বলা। ব্যাস হয়ে গেল, কাবাব মে হাড্ডি এসে হাজির। 15 মিনিট ধরে তাহিয়া আপুর জন্য অপেক্ষা করছি, অথচ তার ঘর থেকে বেরোনোর নাম গন্ধ নেই। একে তো সে আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে যাচ্ছে, তার উপর এতক্ষণ ধরে অপেক্ষা করাচ্ছে। আমি গাড়িতে তোমাদের জন্য অপেক্ষা করছি। প্লিজ তাড়াতাড়ি এসো। শুভ্র বিরক্ত হয়ে চলে গেলেন।
এদিকে আমি না পারছি তাহিয়া আপুকে রেখে যেতে, না পারছি আর ধৈর্য ধরতে। কি গো ভাবি, তোমরা এখনো বেরোওনি? আমার মনোযোগ গেল আফিয়ার দিকে। দীর্ঘশ্বাস ফেলে বললাম, আর বলো না গো ননদিনী। তাহিয়া আপু ঘর থেকে বেরোচ্ছেই না। যাবো কি করে বলো? এ বাবা ছয় ভাবি, তোমাকে বলতে একদম ভুলে গেছি। কি ভুলে গেছো? তোমার ওই টিকটিকির মতো ছেলেদের সাথে চিপকে থাকা বোনের এমন অবস্থা করেছি না, একবার বাথরুমে ঢুকছে বেরোচ্ছে, আবার ঢুকছে আবার বেরোচ্ছে। আজ পুরো দিন এমনই চলবে। যাও তো, ভাইয়াকে আর অপেক্ষা করিও না। আমার যা বোঝার আমি বুঝে গেছি। এই মেয়েটা নিশ্চয়ই তাহিয়া আপুকে উল্টোপাল্টা কিছু খাইছে। নদীর ধার দিয়ে হেঁটে চলেছি। এখানে আরো অনেক কপতিরা এসছে। তাদের দিকে খুব একটা খেয়াল না দিয়ে শুভ্র হাতটা শক্ত করে ধরে হাঁটছি আর প্রকৃতির রূপ উপভোগ করছি। এখানকার খোলা হাওয়ায় গত কিছুদিনের ক্লান্তি সব ধুয়ে মুছে গেল। আমাকে যদি বলা হয় সারাটা জীবন এখানকার নিসর্গের ছোঁয়ায় কাটিয়ে দিতে, আমি এক বাক্যে রাজি হয়ে যাব। তবে সাথী হিসেবে আমি শুভ্রকেই চাই। আমার পড়ল সবে ধারে এসে ঠেকানো একটা নৌকার দিকে। বায়না ধরে বসলাম নৌকায় উঠব। শুভ্র কিছুতেই রাজি হতে চাইছিলেন না। কারণ আমি সাঁতার জানি না আর দুর্ঘটনা কখনো বলে কয়ে আসে না। তবুও আমার জেদের কাছে তাকে হার মানতে হলো। নৌকার এক পাশে আমি আর শুভ্র বসে আছি। অপর পাশে মাঝি বৈঠা নেড়ে চলেছেন। চারিদিকে একবার চোখ বুলিয়ে দম ভরে একটা শ্বাস নিলাম। শহরের দূষিত বায়ুকে শ্বাস নিতে নিতে এখানকার ঠান্ডা নির্মল বায়ু নাকের ভেতর যেতেই তা ধারালো ছুরির ন্যায় মনে হলো। হাতের আঁচড়ে পানি নিয়ে শুভ্র দিকে ছিটিয়ে দিয়ে খিলখিলিয়ে হেসে উঠলাম। শুভ্র শুধু মুগ্ধ নয়নে চেয়ে রইলেন। হঠাৎ দমকা হাওয়ায় চুলের খোপা খুলে গিয়ে চুলগুলো কোমর অব্দি পিছিয়ে গেল। শুভ্র ধীরে ধীরে আমার দিকে ঘেসে আসছেন। আর চোখে তার দিকে তাকালাম। এই আমার দিকে এভাবে এগিয়ে আসছেন কেন? দেখছেন না আশেপাশে কত মানুষ আছে, তারা কি ভাববে বলুন তো? ওটার দেখি চোখে সমস্যা হয়েছে। আশেপাশে একবার তাকিয়ে দেখো। আমরা মাঝ নদীতে আছি। কুয়াশার জন্য পারের কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। তার মানে তারাও আমাদের দেখতে পাচ্ছে না। তুমি আমার বউ, সুতরাং আমি তোমার কাছে আসতেই পারি। তবে আপাতত আমি রোম্যান্স করতে আসিনি। তাহলে? আরে বাবা, ছবি তুলবো বলে এসেছি। আজকের এই দিনটা যেন না ভুলে যাই, তাই ক্যামেরাবন্দি করে রাখবো। পুরো বয়সে এই ছবিগুলো দেখবো আর ফোকলা দাঁতের হাসি দেব। ছবির কথায় হঠাৎ আমার মনে একটা প্রশ্ন দানা বাঁধতে শুরু করলো। সরাসরি শুভ্রকেই জিজ্ঞেস করে বসলাম। শুভ্র, একটা কথা বলুন তো আমায়। একটা কেন? তুমি চাইলে 10টা বলতে পারি। থাক, আগে আমার কথা শুনুন। স্কুলের বিদায় অনুষ্ঠানের দিনের আমার আর সেই ছেলেটার ছবি আপনি কিভাবে পেলেন? আমার জানা মতে আপনি তখন বিদেশে ছিলেন। তুমি আবারও আগের কথাগুলো নিয়ে পড়লে। মেহের, আমি বর্তমানকে নিয়ে বাঁচতে চাই। অতীতে কি হয়েছে কি হয়নি তা নিয়ে আমি আর ভাবতে চাই না। বাড়ি এসে একজন অপরিচিত মানুষের দেখা পেলাম। শুভ্র হাসি মুখে গিয়ে লোকটাকে জড়িয়ে ধরল। মেহের, ও হলো রুশান। আমার মামাতো ভাই এবং আমার খুব কাছের একজন বন্ধু। এতদিন বিদেশে ছিল তাই তোমার সাথে পরিচয় করানো হয়নি। এতদিন পর দেশের কথা মনে পড়েছে তার। শুভ্র, এভাবে বলিস না প্লিজ। আমি তো দেশে আসতেই চাইতাম, কিন্তু আমার ব্যবসাটাকেও তো দাঁড় করাতে হতো। ব্যবসা দাঁড় করাতে এতগুলো বছর লেগে গেল আর কি। এখন যখন তোকে পেয়েছি, সহজে ছাড়ছি না কিন্তু। ছাড়তে কে বলেছে? আমি কটা দিন এখানেই থাকবো। ওকে। শুভ্র রুশানের সাথে কথা বলছে। আমি ঘরে এসে ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম। মায়ের সাথে হাতে হাতে কিছু কাজ করে দিলাম। রাতে খাওয়ার পর্ব শেষ করে শুভ্র, আফিয়াত, তাহিয়া আপু আর রুশান ভাই ড্রয়িং রুমে বসেছেন আড্ডা দিতে।
আমাকেও ডাকা হলো তাদের সাথে যোগ দিতে। শুভ্র ডান পাশে বসেছে আফিয়া, বাম পাশা খালি ছিল। আমি সেখানে বসতে যাব তার আগেই তাহিয়া আপু সেখানে বসে পড়লেন। আমি আর গেলাম না, সোজা ঘরে চলে এলাম। মেহের মুখ ভার করে ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে। হঠাৎ কে যেন এসে তাকে পেছনে থেকে জড়িয়ে ধরল। মেহের চমকালো না, সে জানে এটা তার শুভ্র। শুভ্র মেহের কাঁধে নিজের নাক ঘষতে থাকে। ও তুমি এত হিংসুটে কেন গো? মেহের তেতে উঠল। কি হো আমি হিংসুটে? তা নয় তো কি? তাহিয়া শুধু আমার পাশে বসেছিল তাই তুমি যে রাগটা দেখালে বাবা। রাগ দেখাবো না তো কি? হ্যাঁ, শুনুন আপনি শুধু আমার। অন্য কেউ যদি আপনার ওপর অধিকার ফলাতে আসে আমি তার ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব। তুমিও আমার একান্ত ব্যক্তিগত সম্পত্তি গো। শুভ্র মেহেরকে কোলে তুলে নেয়, ঘরের দিকে পা বাড়ায়। কিন্তু তাদের বারান্দা বরাবর অন্য আরেকটা বারান্দা থেকে যে কেউ একজন তাদের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে তারা হয়তো খেয়াল করেনি। সকালবেলা চোখ মেলে সবার আগে শুভ্র ঘুমন্ত মুখখানা নজরে পড়ল। আমি নিঃশব্দে হাসলাম। লোকটা আমায় আশেপাশে জড়িয়ে ধরে ঘুমছে। আমি আস্তে করে তার হাতের বাঁধন আলগা করে নিলাম। তার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে উঠে যেতে নিলে হাতে টান অনুভূত হলো। শুভ্র হেঁচকা টানে আমায় তার বুকে নিয়ে ফেললেন। একটা অবলা ছেলেকে ঘুমন্ত অবস্থায় পেয়ে তার মান সম্মান লুটে নিতে চাইছিলেন তাই না? তার মানে আপনি ঘুমিয়েছিলেন না? লজ্জায় শুভ্র বুকে নিজের মুখ বুঝলাম। ইস, এই মুহূর্তে মাটির সাথে মিশে যেতে মন চাইছে। আপাতত মাটিতে মিশে যাওয়ার ইচ্ছেটা মাটি চাপা দিলাম। কি এমন করেছি আমি? নিজের মুখ তুললাম। আমি আমার বরকে চুমু খেয়েছি। কোন মহাভারত অশুদ্ধ হয়েছে তাতে? না গো, কোনো মহাভারত অশুদ্ধ হয়নি। তবে ঘুমন্ত অবস্থায় চুমু না খেয়ে জাগ্রত অবস্থায়ও তো খেতে পারো। ইস, আমি তো ভুলেই গিয়েছিলাম লোকটা শুধু আমাকে লজ্জা দেওয়ার সুযোগ খুঁজতে থাকে। এখানে থাকলে তিনি আমাকে লজ্জা দিতেই থাকবেন। এর থেকে ভালো আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে যাই। খাবার পরিবেশন করতে গিয়ে আরেক অঘটন ঘটাতে বসেছিলাম। কুশা খেয়ে পড়ে এই বয়সেই সব দাঁত ভেঙে ফেলতে লেগেছি। তবে রুশান ভাই সময়মত আমাকে বাঁচিয়ে নেন। রুশান ভাই আমাকে স্পর্শ করেছেন, এতে শুভ্র কিছুটা ক্ষুব্ধ হয়েছেন ঠিকই, কিন্তু পড়ে গেলে আমি ব্যথা পেতাম এটা ভেবে বিষয়টা আর বাড়াননি। শুভ্র আমাকে তাড়া দিয়ে বললেন, মেহের ঝটপট তৈরি হয়ে নাও তো, আমাদের এক্ষুনি বেরোতে হবে। আলমারিতে তোমার জন্য এক পা শাড়ি রাখা আছে, এইটা পরে নাও। কিন্তু? আহা, কোনো কিন্তু নয়, জলদি করো। শুভ্র কথা মতো তৈরি হতে গেলাম। আলমারি খুলে দেখলাম তিনি আসলেই আমার জন্য একটা নতুন শাড়ি এনে রেখেছেন। শাড়িটা ঝটপট পরে নিলাম। শুভ্রকে দেখলাম একটা পাঞ্জাবি পরতে। সিঁড়ি দিয়ে নামার সময় তাহিয়া আপুর দেখা পেলাম। এই তোমরা কই যাচ্ছ? আমিও তোমাদের সাথে যাব। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে শুভ্র বললেন, আমাদের একটু জরুরি কাজ আছে, হাতে একদম সময় নেই, এখন আসছি। শুভ্র আমার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এলেন। ওদিকে তাহিয়ার আগে পুষছে। শুভ্র আমাকে কাজী অফিস নিয়ে এলেন। আমি আর চোখে তার দিকে তাকালাম। আপনি আমাকে কাজী অফিসে কেন আনলেন বলুন তো? আমরা কি আবার বিয়ে করব? তুমি চাইলে করতেই পারি। শুভ্র ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে জবাব দিলেন। ধাত বলুন তো কেন এনেছেন? শুভ্র মুচকি হাসলেন। ভেতরে চলো, জানতে পারবে। ভেতরে গিয়ে দেখলাম সেখানে আদ্রিতা আপু আর কাব্য ভাই আগে থেকেই উপস্থিত আছেন। আদ্রিতা আপু একটা লাল টুকটুকে শাড়ি পরে আছে। খুব একটা সাজগোজ না থাকলেও বুঝে গেলাম এখানে কেন আনা হয়েছে আমাদের। আদ্রিতা আপু নিঃশব্দে হেসে আমার দিকে এগিয়ে এলেন। আমায় ক্ষমা করে দিও মেহের।
আসলে কি বলতো, আমি যখন আমার বাবা মার পরিচয় জানতে পেরেছিলাম খুব রাগ হচ্ছিল আমার। মাথায় শুধু একটাই প্রশ্ন আসছিল, একটা হাসি খুশি পরিবার থাকা সত্ত্বেও আমাকে কেন অনাথের মতো জীবন পার করতে হলো। আমি জানতাম এসবে তোমার কোনো ভুল নেই, কিন্তু আমার চোখে তখন হিংসার আস্তরণ পড়ে গেছিল। তুমি আমার বোন, আমাদের সবকিছুতে সমান অধিকার পাওয়ার কথা, কিন্তু খুব হিংসে হচ্ছিল জানো, যার জন্য না বুঝে এমন একটা স্টেপ নিয়েছিলাম। আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আমার তোমার উপর কোনো অভিযোগ নেই আপু। তোমার উপর যে অবিচার করা হয়েছে তার কাছে এটা কিছুই না। আমি জানি আপু, তুমি কয়েক মুহূর্তের জন্য বিভ্রান্তিতে পড়ে গিয়েছিলে, যার ফলস্বরূপ তুমি এমনটা করে ফেলেছো। এরই মধ্যে বাবা মা এলেন, তাদের চোখে মুখে অপরাধবোধের ছাপ থাকারই কথা আপুর উপর, তারা কম অন্যায় করেনি। বাবা আদ্রিতা আপুর সামনে গিয়ে দাঁড়ালো। মা, পারলে তোর এই ব্যর্থ বাবা মাকে ক্ষমা করে দিস। আমরা রীতিমতো বাবা মা নামে কলঙ্ক। না তোর বাবা মা হতে পেরেছি, না মেহেরের। তোদের দুজনের ওপরেই আমরা অন্যায় করেছি। তোর উপর করা অন্যায়ের শাস্তি উপরওয়ালা আমাদের দুনিয়াতেই দিয়েছে। রাজপ্রাসাদের মতো বাড়ি ঘরের সম্পত্তি সব হারিয়ে এখন আমরা নিঃস্ব। আপু তাচ্ছিল্যের সুরে হাসল। শাস্তি কি আপনাদের প্রাপ্য নয়? কিছু কিছু ভুলের আসলেই কোনো ক্ষমা হয় না। আমার বাবা মার এই ভুলেও কোনো ক্ষমা নেই। সাধারণভাবেই আদ্রিতা আপু আর কাব্য ভাইয়ের বিয়েটা হয়ে গেল। তাদের ভালোবাসা সফলতা পেল। শুভ্র আর আমি বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে আমি শটান হয়ে বিছানায় শুয়ে পড়লাম। এই হয়েছে এক সমস্যা, গত কিছুদিন ধরে আমি অল্পতেই ক্লান্ত হয়ে যাই। শুয়ে থাকতে থাকতে এক সময় ঘুমে তলিয়ে গেলাম। ঘুম ভাঙল রাত 10টা 30-এর দিকে। আফিয়া আমাকে জোর করে খেতে নিয়ে গেল। খাবারের প্রতি একটু রুচি নেই আমার, তবুও সকলের জোরাজুরিতে খেতে বসলাম। খাওয়ার সময় একটা বিষয় লক্ষ্য করলাম, তাহিয়া আপু আমার দিকে বারবার আর চোখে তাকাচ্ছে। তার ঠোঁটে ঝুলছে বাঁকা হাসি। তার এই হাসি আমার বোধগম্য হলো না। সকাল সকাল আহসান বাড়িতে উৎসবের আমেজ। হবে নাই বা কেন, বাড়িতে ছোট্ট সদস্য আসছে বলে কথা। খুশির আর সীমা রইল না। বাড়িতে নতুন সদস্যের আগমনে খুশি নয় শুধু দুজন মানুষ, তাদের মধ্যে একজন তাহিয়া। তাহিয়া সকালবেলা ঘর থেকে বেরিয়ে বাড়িতে আনন্দের জোয়ার দেখে তার কপালে ভাঁজ পড়ে। সে তো ভেবেছিল আজ এই বাড়ি গভীর শোকে আচ্ছাদিত হবে। মেহেরের খাবারে তো সেই বিষ মিশিয়েছিল নিজ হাতে, কিন্তু বিষে কোনো কাজ হলো না কেন? তাহিয়ার ভাবনার মাঝে টুম করে তার ফোনে একটা মেসেজ এলো। একটা অচেনা নম্বর থেকে মেসেজ এসেছে, তুমি শুভ্রকে চাও আর আমি মেহেরকে। মেহের আর শুভ্রকে আলাদা করতে যা খুশি করো, কিন্তু মেহেরের যেন কোনো ক্ষতি না হয়। তাহিয়া এবার চিন্তায় পড়ে গেল। মেসেজটা তাকে কে পাঠালো? সে ভেবেছিল মেহেরকে মেরে শুভ্রকে বিয়ে করে সে বাড়ির বউ হয়ে আসবে, কিন্তু মেহেরের ক্ষতি না করে সে কিভাবে তাদের আলাদা? আজ সকলে মিলে ঠিক করেছে শপিং এ যাবে। আমার যাওয়ার ইচ্ছে নেই, তবুও শুভ্র সাথে যাচ্ছেন দেখে আজ বারণ করলাম না। তৈরি হয়ে নিলাম। এমন সময় ফোনে কল এলো। তার জরুরি কাজ পড়ে গেছে। ভাবলাম শপিং এ আর যাব না, কিন্তু আফিয়ার জোরাজুরিতে তা আর হলো না। শুভ্র ভাবলো মেহের তো একা যাচ্ছে না, আফিয়াও যাচ্ছে সাথে। আফিয়া ওর খেয়াল রাখতে পারবে, আর রুশানও তো আছে। তাই শুভ্র মেহেরকে তাদের সাথে যেতে বলল। শুভ্র বেরিয়ে গেলেন। আমি, তাহিয়া আপু আর রুশান ভাই আফিয়ার জন্য অপেক্ষা করছি। যার জন্য শপিং এ যাওয়া সেই দেরি করছে। কিছুক্ষণ বাদে আফিয়া মুখ কালো করে এলো। ভাবি, আমার এক বান্ধবীর অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর ব্লাড দরকার। ওর সাথে আমার ব্লাড গ্রুপ ম্যাচ করে গেছে। আমাকে যেতে হবে ভাবি, তোমরা শপিং এ চলে যাও। আফিয়ার কথা শুনে তাহিয়া বাঁকা হাসি হাসল।
এত মেঘ না চাইতেন জল। তাহিয়া আপুকে বললাম, আপু আফিয়াই যখন যাচ্ছে না আমরা গিয়ে কি করব? মেহের বোঝাচ্ছে না তো কি হয়েছে, আমাদের তো শপিং আছে, তাহলে বরং তোমরা যাও, আমার একদম যেতে ইচ্ছে করছে না। মেহের প্লিজ চল। তাহিয়া আপুর জোড়াজুড়িতে শেষ পর্যন্ত যেতেই হলো আমাকে। ভাবলাম শুভ্রকে কল করে একবার জানিয়ে দেই, কিন্তু আপুর তারা দেয় তাও আর পারলাম না। রুশান ভাই গাড়ি ড্রাইভ করছেন, তার পাশের সিটে তাহিয়া আপু বসেছে, আর আমি বসেছি পিছনের সিটে। হঠাৎ মাঝ রাস্তায় রুশান ভাই গাড়ি থামালেন। কারণ জিজ্ঞেস করাতে তিনি বললেন, আমার একজন পরিচিত এখানে আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা যে শপিং মলে যাচ্ছি ওনার বাড়ি তার পাশেই, তাই ওনাকে বললাম আমরা যাওয়ার সময় তাকে নিয়ে যাব সাথে। একটা লোক এসে আমার পাশের সিটটায় বসলেন। রুশান ভাই লোকটাকে কি যেন ইশারা করলেন, গাড়ি চলতে শুরু করলো। লোকটার হাব ভাব আমার কেন যেন ভালো ঠেকলো না। ভাবলাম শুভ্রকে কল দেই, তার সাথে কথা বলতে বলতে বাকি পথটুকু যাব, এতে আমি কোনো বিপদে পড়লে তিনি বুঝতে পেরে যাবেন। পার্স থেকে ফোন বের করতেই লোকটা আমার নাকে রুমাল চেপে ধরল। কিছুক্ষণ ধস্তাধস্তির পর আমি নিস্তেজ হয়ে গেলাম। জ্ঞান ফিরতে আমি নিজেকে একটা বদ্ধ ঘরে আবিষ্কার করলাম। পুরো ঘরটায় শুধু আমার ছবি টানানো। আমার এই ছবিগুলো কখন তোলা হয়েছে আমি নিজেও জানি না। খট আওয়াজ করে ঘরের দরজা খুলে গেল। রুশান ঘরে প্রবেশ করলেন। রুশান ভাই, আপনি আমাকে এখানে এনেছেন কেন? রুশান শয়তানি হাসি দিল। আমি তোমার ভাই নই, ময়না পাখি। মানে? মানেটা খুবই সহজ, আমি তোমাকে ভালোবাসি মেহের। কিন্তু তুমি কি করলে, আমার ভালোবাসার দাম না দিয়ে ওই শুভ্রকে বিয়ে করে নিলে। শুভ্রকে না আমি অনেক হিংসা করি, না চাইতেও সব পেয়ে যায়। কিন্তু আমাকে দেখো, আমি না পেয়েছি ওর মতো কপাল, না পেয়েছি ওর মতো বড়লোক একটা বাবা। মাথার ঘাম পায়ে ফেলে নিজে প্রতিষ্ঠিত হয়েছি যাতে তোমাকে পেতে পারি। কিন্তু দেরি হয়ে গেল, তুমি তার আগেই শুভ্রকে বিয়ে করে নিলে। দেখুন, আমি আপনাকে ভালোবাসি না, আমাকে প্লিজ যেতে দিন। ওয়েট ময়না পাখি, আগে আমার পুরো কথা শুনে নাও। জানো, শুভ্র আমার খুব ভালো বন্ধু ছিল। ও আমাকে ওর জীবনের সব কথা বলে। তোমার ব্যাপারে আমি ওর মুখে অনেক শুনেছি। কৌতূহলবশত শুভ্রকে না জানিয়ে তোমাকে দেখতে গিয়েছিলাম। বিশ্বাস করো, প্রথম দেখায় তোমার প্রেমে পড়ে গেছি। আপনি যেটাকে ভালোবাসা বলছেন সেটা শুধু রূপের মোহ হতেও পারে, কিন্তু আমার তোমাকেই চাই, এক রাতের জন্য হলেও। জানো, তোমাকে দেখার পর নানান ভাবে শুভ্র কানে তোমার নামে বিষ ঢালতে থাকি। মনে আছে বিদায় অনুষ্ঠানের দিন তোমাকে একটা ছেলে জড়িয়ে ধরেছিল। ছেলেটা আমার কথা দিয়ে এমন করেছিল। জড়িয়ে ধরা অবস্থায় ছবিও তুলিয়েছিলাম, আর সেটা শুভ্রকেও দেখিয়েছি। সবই প্ল্যান মতো চলছিল, কিন্তু মাঝখান থেকে শুভ্র বেঁকে বসলো। তার নাকি তুমি যেমনই হও না কেন তোমাকেই চাই। এদিকে আমি ব্যবসার কাজে আটকে যাই, যার জন্য বিয়েটা আর ভাঙতে পারলাম না। রাত হয়ে গেল অথচ মেহেরের আসার নাম নেই। রুশান আর তাহিয়াও আসছে না, তাদের সবার ফোন বন্ধ। শুভ্র বাড়ি ফিরেছে অনেকক্ষণ। মেহেরকে এভাবে একা যেতে দেওয়ার জন্য আফিয়াকে এতক্ষণে অনেকগুলো কথা শুনিয়ে দিয়েছে। শুভ্র মাথায় দুশ্চিন্তা ভর করে বসেছে। না, ওইভাবে আর বসে থাকা যায় না। শুভ্র মেহেরকে খুঁজতে বেরোতে শিবে তখনই তাহিয়া এলো। তার হাতে পায়ে কপালে ব্যান্ডেজ। শুভ্রকে দেখে সে বলে উঠল, শুভ্র। এটুকু বলে সে ন্যাকা কান্না জুড়ে দিল। তাহিয়ার ন্যাকা কান্না দেখে শুভ্র পায়ের রক্তচক্ষু মাথায় উঠে গেল। চেঁচিয়ে বলল, তুমি একা কেন? মেহের কোথায়? শুভ্র ধমকে তাহিয়া নিজের কান্না থামায়।
শুভ্র, মেহের তোমাকে ধোঁকা দিয়েছে। মানে কি এসবের? তোমার মাথা ঠিক আছে? আমি ঠিকই বলছি। শপিং এর নাম করে মেহের রুশানের সাথে ভেগে গেছে। আমি ওদের আটকাতে গিয়েছিলাম বলে আমার কি হাল করেছে দেখো। আমার কথা বিশ্বাস না হলে এই নাও প্রমাণ। তাহিয়া নিজের ফোন শুভ্র দিকে এগিয়ে দিল। শুভ্র ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো সেখানে মেহের আর রুশানের ছবি জ্বলজ্বল করছে। মেহের আর রুশান একে অপরকে জড়িয়ে ধরে আছে। যদিও মেহেরের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না, তবুও মেহেরকে চিনতে তার ভুল হলো না। শুভ্র নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। মেহের কি তাহলে তার সাথে প্রতারণা করলো? দেখুন, আমাকে শুভ্র কাছে যেতে দিন। শুভ্র যদি জানতে পারে। জানবে। হ্যাঁ, শুভ্র জানবে। তবে সত্যিটা না। তুমি যখন অজ্ঞান অবস্থায় ছিলে তোমার সাথে আমি একটা ছবি তুলেছি, দেখবে। রুশান তার ফোনে একটা ছবি বের করে আমাকে দেখালো। এটা এতক্ষণে বোধহয় শুভ্রকে দেখানো হয়ে গেছে। আর শুভ্র তোমাকে ভুল বুঝে ফেলেছে। না, শুভ্র আমাকে ভুল বুঝতে পারেন না। ভুল বুঝবে। ভুল বুঝতে বাধ্য। অবশ্য ভুল না বুঝলেও তেমন কিছু যায় আসে না। কারণ তোমাকে নিয়ে আমি শুভ্র নাগালের বাইরে চলে যাব। কিন্তু ছোট্ট একটা সমস্যা আছে। সেটা হলো শুভ্র অনাগত বাচ্চাটা। তোমার গর্ভে শুধু আমার সন্তান থাকবে, ময়না পাখি। কথাটুকু বলে রুশান তার হাতের কাছে রাখা হকি স্টিক দিয়ে মেহেরের পেটে আঘাত করে। ঘটনার আকস্মিকতায় মেহেরের কিচ্ছু করার ছিল না। মেয়ের মেঝেতে শুয়ে পেটে হাত দিয়ে ব্যথায় কাতরাতে থাকে। রুশান মেহেরকে প্রয়োজনীয় চিকিৎসাটুকু দিয়ে অবৈধভাবে দেশের বাইরে নিয়ে যায়, যাতে শুভ্র মেহেরকে আর না পেতে পারে। তার কাজের সুবিধার জন্য মেহেরকে ঘুমের ওষুধ দিয়ে রাখা হয়। এতে মেহের চাইলেও তার কাজে বিঘ্ন ঘটাতে পারে না। রুশান মেহেরকে দুবাইয়ের একটা হোটেলে নিয়ে যায়। মেহেরের দেখভালের জন্য একজন বাঙালি নার্সকে রেখেছে। নার্সের সাথে কথা বলে রুশান হোটেল রুম থেকে বেরিয়ে গেল। 30-31 বছর বয়সী মহিলা নার্সটি অনেকক্ষণ ধরে মেহেরের চেহারার দিকে তাকিয়ে আছে। কি যেন ভেবে সে তার ফোন বের করে কাউকে কল দেয়। কতদিন পর আমার জ্ঞান ফিরল ঠিক জানা নেই। পেটে প্রচন্ড ব্যথা। দুর্বল শরীর নিয়ে উঠে দাঁড়ালাম। আমাকে এখান থেকে যে কোনো ভাবেই হোক পালাতে হবে। ঘরের দরজা প্রত্যেকটা জানালা ধাক্কা দিয়ে দেখলাম, একটাও খুলছে না, লক করা। পালানোর জন্য এক সুতো পরিমাণ জায়গাও নেই। কিন্তু হাল ছাড়লে চলবে না। আমি কিছুতেই ওই লোকটার কাছে নিজেকে বিলিয়ে দিতে পারবো না। খড়খড় আওয়াজ করে ঘরের দরজা খুলে গেল। আমি চমকে সেদিকে তাকালাম। রুশান বাঁকা হেসে ঘরে প্রবেশ করল। ঘুম ভেঙেছে, ময়না পাখি। এবার আমার আয়ত্তে আসার প্রস্তুতি নাও কেমন। দেখুন প্লিজ, আমাকে যেতে দিন। আমাকে শুভ্র কাছে ছাড়ার জন্য তো তোমাকে নিয়ে আসিনি। আজ তোমাকে পুরোপুরি নিজের করে নেব। রুশান নিজের বাঁকা হাসি বজায় রেখে আমার দিকে এগিয়ে আসতে থাকলেন। আমি ভয়ে এক পা এক পা করে পিছিয়ে যেতে নিলাম। রুশান যখন একেবারে আমার কাছে চলে এলেন, ভয়, শরীরের দুর্বলতা আর পেটের অসহনীয় ব্যথার চোটে আমি আবার জ্ঞান হারালাম। জ্ঞান ফিরলে নিজেকে শুভ্র বুকে আবিষ্কার করলাম। ফট করে উঠে বসতে নিয়েও পারলাম না। পেটের ব্যথাটা এখনো আছে। ধীরে ধীরে উঠে বসলাম। চারিদিকে চোখ বুলিয়ে বুঝলাম আমি আমার আর শুভ্র ঘরটায় আছি। শুভ্র নিজের চোখ মেললেন। আমাকে বসে থাকতে দেখে তিনিও উঠে বসলেন। আমি এখানে কি করে এলাম? শুভ্র আমার কপালে ঠোঁট ছোঁয়ালেন। আমাকে অভয় দিয়ে বললেন, তুমি এখন সুরক্ষিত আছো মেহের। ওই রুশান আর তাহিয়া আর কোনোদিনও আমাদের জীবনে আসবে না। আমি তো কিছুই বুঝতে পারছি না। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন, তাহিয়া যখন তোমার আর রুশানের ছবি দেখিয়েছিল আমি অবাক হয়েছিলাম ঠিকই, তবে তোমাকে অবিশ্বাস করিনি।
তোমাকে একবার অবিশ্বাস করে আমাদের জীবন থেকে অনেকগুলো বছর আমি নষ্ট করে ফেলেছি। দ্বিতীয়বার সেই একই ভুল করতে চাইনি। শেষ পর্যন্ত আমার বিশ্বাসটাই জিতে গেল। রুশান তোমার জন্য যে নার্স ঠিক করেছিল সে আদ্রিতার সাথে একই অনাথাশ্রমে বড় হয়েছে। তোমাকে দেখে তার আদ্রিতার কথা মনে পড়ে যায়। আদ্রিতাকে কল করে কথায় কথায় তোমার ব্যাপারে বলে দেয়। যদিও মহিলাটি জানতো না যে তুমি আদ্রিতার বোন, তবুও আদ্রিতা তার কাছ থেকে তোমার বর্ণনা শুনে সবটাই আজ করতে পারে এবং সঙ্গে সঙ্গে আমাকে জানায়। নার্স মহিলাটির জন্য তোমাকে কোথায় রাখা হয়েছে তাও জেনে গেলাম। বাবার সাহায্য নিয়ে দুবাই চলে গেলাম, আর তোমাকে নিয়ে ফিরেও এলাম। আমি ফুপিয়ে কেঁদে উঠলাম। হেঁচকি তুলতে তুলতে বললাম, আমি আমার স্বামীর আমানত রক্ষা করতে পারিনি। ওই রুশান। শুভ্র মাথায় দপ করে আগুন জ্বলে ওঠে। তোরে না থাপড়াবো ধরে। না জেনে এমন একটা কথা বলতে পারলি তুই। শুভ্র নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আর 2টা মিনিট পরে অজ্ঞান হলেও তো পারতে। তোমার জ্ঞান হারানোর পরপরই আমি হোটেল রুমটায় ঢুকেছিলাম। রুশান কিছু করার সুযোগই পায়নি। আমার কান্না তবুও থামল না। কান্না জড়িত কণ্ঠে বললাম, আমাদের সন্তানকে তো বাঁচাতে পারলাম না। কথাটুকু বলতে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। শুভ্র আমার চোখের জল মুছে দিলেন। আল্লাহ চাইলে প্রহর শেষে রাঙা আলোয় তোমার কোলে আমাদের সন্তান থাকবে। শুভ্র আমায় শক্ত করে জড়িয়ে ধরলেন। আমিও ভরসার স্থান পেয়ে তাকে আঁকড়ে ধরলাম। 1.5 বছর পর রুশান আর তাহিয়া তাদের কর্মের শাস্তি পেয়েছে। রুশান প্রথমে শুভ্র আর পুলিশের হাত থেকে পালিয়ে গেলেও শুভ্র তাকে ঠিকই আবার খুঁজে বের করে। তাকে হাতে পেয়ে তাকে এলোপাতাড়ি মারতে শুরু করেছিল। পারলে রুশানকে জানি মেরে ফেলত, কিন্তু আইন নিজের হাতে নিতে নেই, তাই তাকে পুলিশে দেয়া হয়। আর তাহিয়া শুধু মেয়ে বলে শুভ্র মারের হাত থেকে বেঁচে যায়। তবে তাকে ছাড় দেয়া হয় না, তাকেও পুলিশে দেয়া হয়। তার ডাক্তারি ক্যারিয়ার পুরো বরবাদ। বর্তমানে তারা দুজনেই জেলে। ঘরের এদিক থেকে ওদিক পায়চারি করে চলেছে মানুষটি। তার ধৈর্য আর টিকে থাকতে পারছে না। ঘরের ভেতরের বাথরুমের দরজায় গিয়ে নক করে। এইটুকু একটা কাজে এত সময় লাগে তোমার? উফ মেহের, জলদি বের হও তো। ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে সে আবারও ঘরের ভেতর পায়চারি করতে শুরু করলো। প্রায় 5 মিনিট পর মেহের বাথরুম থেকে বেরিয়ে এলো। তার মুখের হাবভাব থেকে শুভ্র কিছুই বুঝে উঠতে পারছে না। গুটি গুটি পায়ে হেঁটে শুভ্র সামনে গিয়ে দাঁড়ালাম। তার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বললাম, সে আসছে। শুভ্র আমার মুখ তার হাতে আঁচড়ে নিলেন। পজিটিভ। আমি মাথা নাড়ালাম, যার অর্থ হ্যাঁ। শুভ্র আমায় নিজের সাথে জড়িয়ে নিলেন। আমি কিছু দেখিনি, আমি কিচ্ছু দেখিনি। কণ্ঠস্বরটা শুনে আমি আর শুভ্র একে অপরকে ছেড়ে দিলাম। আফিয়া ঘরের দরজায় দাঁড়িয়ে চোখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আফিয়া, তুই কি আমাদের রোম্যান্সের সময় ছাড়া আর কোনো সময় পাস না আমাদের বিরক্ত করার জন্য? শুভ্র মুখখানা দেখে আমি ঠিক করে হেসে দিলাম। সমাপ্ত।